আচ্ছা, মেসেজটা আমি আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ? যেহেতু অনেকে পরে জয়েন করলেন। সেটা হচ্ছে যে আজকে আমাদের 10 নাম্বার সিবিএলএমটা আমরা আশা করি শেষ করে ফেলতে পারবো। আর 10 নাম্বার সিবিএলএমটা পড়লে আমাদের মোটামুটিভাবে রিটেন পার্টের জন্য যে 12টা সিবিএলএম থেকে কোশ্চেন আসে, আমাদের ওই 12টা সিবিএলএম মোটামুটিভাবে পড়া হয়ে যাবে। তার মানে রিটেন পার্টের যদি আমাদের 12টা সিবিএলএম পড়া হয়ে যায়, এই 12টা সিবিএলএম থেকে আলটিমেট আপনাদের কি রিটেন পার্টের যে 10টা মানে টোটাল যে রিটেন কোশ্চেনটা 25 মার্কসের, এই রিটেন কোশ্চেনটা এখান থেকেই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকে হওয়ার সম্ভাবনা বেশি, এর বাইরে থেকে কখনোই আসে না, আসবেও না আশা করি। হ্যাঁ, আর এই রিটেনটা ছাড়াও আমাদের আরও 3টা কোশ্চেন আছে, পার্ট আছে এই পরীক্ষার। ঠিক আছে, এর ভিতরে একটা পার্ট হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি এভিডেন্স। আরেকটা পার্ট হচ্ছে কি আমাদের ট্রেনিংয়ের ডেমো। আমরা যে ট্রেনার হিসেবে কাজ করব, আসলে ট্রেনার হিসেবে কাজ করার জন্য আমরা কতটা রেডি, মানে কতটা পারফেক্টলি বুঝি যে, মানে একটা হচ্ছে কি আমি ট্রেনিং নিচ্ছি, আরেকটা হচ্ছে আমি ট্রেনিং দিচ্ছি। আমি যখন ট্রেনিং দিচ্ছি তখন আমাকে অবশ্যই জানতে হবে যে কিভাবে ট্রেনিং দিতে হয়। অর্থাৎ ট্রেনিং মডিউলগুলো আমাকে বোঝাতে হবে অ্যাসেসরদের যে আমি ট্রেনিং দেওয়ার জন্য রেডি বা পারফেক্টলি আমি প্রস্তুত ট্রেনিং দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে কি অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমি যখন কোনো জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যাব, অ্যাসেসমেন্ট নেওয়ার যে শর্তগুলো আছে, অ্যাসেসমেন্ট নেওয়ার যে সিম্পলি ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো কি করতে হবে, আমাকে রেডি করতে হবে। ফরম্যাটগুলো বুঝাই দিতে হবে যে হ্যাঁ আমি, অর্থাৎ এখানে পুরাটাই কি আপনাকে মডেলিং করতে হবে। ঠিক আছে, মডেলিং করে দেখাতে হবে যে আপনি একটা অ্যাসেসমেন্ট নিলে এইভাবে অ্যাসেসমেন্ট নিতে হয়, এটা আপনি জানেন, আপনি এইভাবে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি। ঠিক আছে, তাহলে আপনি যদি এই 3টা ডেমো, 2টা ডেমো, একটা এভিডেন্স আর রিটেন, এটাতে পাস করে যান, কোয়ালিফাই করেন, তাহলে অবশ্যই আপনি কম্পিটেন্ট। কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু আজকে আমাদের মোটামুটিভাবে রিটেন পার্টের 25-এর জন্য আমাদের যে নর্মাল সিলেবাস আছে, আমরা সিলেবাসটা টাচ করে ফেলবো। ঠিক আছে, আগামী শনিবারে আমরা এভিডেন্সটা কিভাবে প্রস্তুত করতে হয়, এভিডেন্স রিলেটেড কী টাইপের কোশ্চেন হয়, এটা নিয়ে পড়ব। আগামী সোমবার আমরা ট্রেনিং পার্টের ডেমোটা নিয়ে পড়ব, আর এর সাথে হয়তো বা কিয়া পার্টের ডেমোটাও শেষ করে ফেলতে পারবো। অ্যাসেসমেন্ট পার্টের যে ডেমোটা হবে ওইটা নিয়েও আমরা কি আলোচনা করতে পারবো যে অ্যাসেসমেন্ট পার্টের ডেমোতে আসলে আমাদের কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, বিষয় হচ্ছে এটা। এটা গেল একটা বিষয়। আর তারপরে বৃহস্পতিবার আমরা হয়তো বা এই যে আমাদের রিটেনের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, আর আপনাকে আমরা যেহেতু শনিবার এভিডেন্সটা বুঝাই দিব, বুঝাই দিলে আপনাকে শনিবার বৃহস্পতিবারের মধ্যে কি এভিডেন্স তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, এভিডেন্সটা তৈরি করে ফেললে জাস্ট তৈরি করে আপনি আমাকে পাঠালে, বা এটা আমাকে অবশ্যই পাঠাতে হবে, কারণ এভিডেন্স না পাঠালে আমি কারেকশন করব কীভাবে। হ্যাঁ, কারেকশন করে দেওয়ার পরে যখন আপনাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসে কী করবেন, একটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এভিডেন্সের একটা সেট প্রিন্ট করে নিয়ে আসতে হবে, যেন কোনো কারেকশন কোনো কিছু থাকলে ওই জায়গাটাতে কি স্পেসিফিকভাবে করা যায়। ওকে, তার মানে নেক্সট উইকে কিন্তু আপনাদের যথেষ্ট কাজ আছে। আর নেক্সট উইকের বৃহস্পতিবার আমরা চাইলে ক্লাস বন্ধও রাখতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি যে আমাদের ওভারঅল যে 12টা সিবিএলএম এর ইম্পর্টেন্ট টপিকসগুলো, এগুলো নিয়েও আমরা কি একটা ক্লাস নিতে পারি। কিছু বুঝি না, আপনি আরো ক্লিয়ার করে বলেন। কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার ওই আপনি যে বলছিলেন যে যদি বৃহস্পতিবারে আমাদের যে সিভিএলএম গুলো পড়া কমপ্লিট হয়েছে, ওইগুলোর উপরে আবার একটু ওভারঅল একটু আলোচনা করবেন, এটা স্যার অনেক ভালো হবে। এটা করলে আমাদের জন্য অনেক ভালো হবে। যেগুলো পড়াইছেন এগুলো একটু রিভিউ করলে ভালো হবে। দেখেন, আমি তো বললাম যে যদি আপনারা প্রয়োজন মনে করেন, ঠিক আছে, কারণ এইটা কার জন্য, এটা আসলে কি আপনাদের জন্য, তাই না? এখন ধরেন আমি রিভিউ করতে আসলাম, আপনি একদম কিছুই পড়েন নাই, ঠিক আছে, রিভিউ করতে যেও কি আপনারও বিরক্ত লাগবে যে আপনি একদম কিছুই পড়েন না, যেটা মাস্ট নো ওর ভিতর থেকে একটা দুইটা টপিকস আপনি পড়েন নাই, অ্যাটলিস্ট জানা থাকা লাগবে কিছু জিনিস। হ্যাঁ জি স্যার, তা তো বুঝি স্যার। একবারে না জানা থাকলে এটা আমি কিছু বুঝবো না। আমি পড়া থাকলে আমার জিনিসটাকে আবার এটাই যে আপনার যদি পড়া থাকে তাহলে জিনিসগুলো আমরা কি আলোচনা করতে পারি, তাই না?
এখন আপনার পড়া না জি থাকে, স্যার। আমি 12টা সিভিএলএম তো আরেকবার ওইভাবে পড়াতে পারবো না, তবে মূল বিষয়গুলো আলোচনা করতে পারবো। আলোচনাটা তখনই ইফেক্টিভ হবে যখন আপনি আমি দুইজনই বিষয়টা জানি, দুইজনেই এই বিষয় নিয়ে জি কথা স্যার, বলতে পারি, তাই না? ডেফিনেটলি হুম। এই জন্য বলতেছি আপনারা সামনের সপ্তাহটা একটু ভালো করে পড়েন। এরপরে সামনের মাসে যেহেতু আপনাদের পরীক্ষা হবে, আপনারা প্রিপারেশনে যথেষ্ট টাইম পাবেন, ঠিক আছে? এই যে এভিডেন্সটা তৈরি হয়ে গেলে আর ট্রেনিংয়ের ডেমো, অ্যাসেসমেন্টের ডেমো শেষ হয়ে গেলে আপনার তো কাজই হচ্ছে কি শুধু রিটেন পড়া, তাই জি না? স্যার। তারপরে রিটেন পড়ার জন্য আপনি সময় পাচ্ছেন, যদি একটু সময়টা কাজে লাগান কোনো প্রবলেমই না আপনার কম্পিটেন্ট হওয়া। জি স্যার, আমরা স্যার আমাদের পক্ষ থেকে মানে হার্ড এন্ড সোল ট্রাই করতেছি। মানে মানে আমরা তো সবাই মানে জব করি, তা জানেন আপনি স্যার। তারপরেও ফাঁকে ফাঁকে পড়তেছি স্যার, তারপরে টাচে থাকতেছি পড়া। ঠিক আছে, সমস্যা নাই, টাচে থাকেন, টাচে থাকলে হয়ে যাবে। হুম, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে ওভারঅল বিষয়টা তো ক্লিয়ার যে আগামী সপ্তাহে আমাদের আশা করি বেশ কিছু কাজ আছে। 1 নম্বর কাজটা হচ্ছে এভিডেন্সটা বুঝে নেওয়া। 2 নম্বর কাজ কি ট্রেনিং আর অ্যাসেসমেন্টের ডেমোটা কীভাবে করতে হয়, কীভাবে শুরু করবেন এটাকে একটু বুঝে নেওয়া। এরপরের প্র্যাকটিক্যাল ক্লাস যখন আমরা অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাসে চলে যাব, অফলাইন ক্লাসের মূল বিষয়বস্তুই হবে আপনাকে ডেমোটা এসে প্র্যাকটিস করতে হবে। আর ডেমোটা প্র্যাকটিসের সময় যারা যারা অ্যাসেসমেন্ট এভিডেন্সগুলো নিয়ে আসবেন তাদের এভিডেন্সটা আমরা একবার দুবার দেখে দিতে পারবো, ঠিক আছে? কারণ ফাইনালি তো আপনাকে এভিডেন্স 2 কপি করতে হবে, তাই না? 1 কপি লাগবে। আপনি এখন যে কপিটা করবেন এটা চাইলে আপনার জন্য রাখতে পারেন। কারেকশন কপিটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে কার কাছে? অ্যাসেসরের কাছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা আমাদের সিবিএলএম নাম্বার 10টা শুরু করি। দেখেন 10 নম্বর সিবিএলএম এর মডিউলটার মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হচ্ছে ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং। অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ে আপনার ডেলিভারটা কিভাবে হবে, মানে আপনি ডেলিভারিটা কিভাবে দিবেন, আপনার ট্রেনি যারা থাকবে তাদেরকে আপনি বিষয়টা আসলে কিভাবে উপস্থাপন করবেন, ঠিক আছে? বিষয়টা তাদেরকে কিভাবে বুঝাবেন, এবং এই বিষয়টা বোঝানোর জন্য আসলে ট্রেনিং ইনস্টিটিউশনের কি কি ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া লাগবে, ঠিক আছে? এরপরে আমরা জানবো লার্নিং সেশনের প্রিন্সিপালগুলো কি কি, আমাদের আমরা যে বিভিন্ন স্টাইলে স্টুডেন্টদের শিখাই স্টাইলগুলো কি কি আছে, ঠিক আছে? এই টাইপের বেশ কিছু জিনিস আমরা জানবো। তবে আমাদের মূল ইয়াটাই থাকবে মানে আমি কিভাবে প্রেজেন্ট করবো অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে, আমার যে মূল বিষয়বস্তুটা আছে এটা আমি কিভাবে স্টুডেন্টদের কাছে বা আমার লার্নারদের কাছে প্রেজেন্ট করব। ওকে, তাহলে 12 নম্বর সিবিএলএম এর মূল বিষয়বস্তু হচ্ছে ডেলিভারি কম্পিটেন্সি বেসড ট্রেনিং। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে ফার্স্ট ইনফরমেশন শিটটা হচ্ছে কি প্রিপার দ্য ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড রিসোর্স। হ্যাঁ, তাহলে একটা ট্রেনিং দেওয়ার জন্য আপনাকে এই জিনিসটা আমরা 9 নম্বর সিবিএলএমে পড়ছি যে আমাদের কি করতে হয়, ট্রেনিং ফ্যাসিলিটিটা ঠিকঠাক মতো তৈরি করে নিতে হয়, মানে ওয়েল প্রিপার্ড হয়ে আমাকে কি করতে হয়, ট্রেনিংটা শুরু করাতে হয়। যদি আমার প্রিপারেশনে সমস্যা থাকে, প্রিপারেশন মানে ওভারঅল সব কিছু, প্রিপারেশন মানে আমার ট্রেনিং ম্যাটেরিয়ালস তৈরি না, আমার ক্লাসরুম রেডি না, আমার রিসোর্স রেডি না, ঠিক আছে, আমি নিজে রেডি না, মানে কোনো না কোনোভাবে যদি ল্যাকিংস থাকে আলটিমেট যে কোনো একটা ল্যাকিংস মানে আমার কি ওভারঅল প্রিপারেশনে হ্যাম্পার হবে, ঠিক আছে? তাহলে আমার ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে ট্রেনিং ফ্যাসিলিটিসটা এবং রিসোর্সগুলোকে রেডি করে নিতে হবে, ঠিক আছে? এটা রেডি থাকার পরে আমি যে কি ট্রেনিংটা দিতে পারবো। আমি ট্রেনিংয়ের জন্য ক্লাসরুমে গেছি, আমার আজকে মাল্টিমিডিয়া লাগবে, আপনার প্রজেক্টরটা আজকে নষ্ট অথবা ল্যাপটপটা আজকে কাজ করতেছে না, তাহলে হবে? আজকে আপনার ট্রেনিং তো দিতেই পারবেন না তাহলে, ঠিক আছে? এই জন্য আগে থেকে সব কিছু কি ফ্যাসিলিটিসগুলো রেডি করে নিতে হবে। ওকে, এখানে আমরা কমনলি একটু বেসিক জিনিসগুলো জানবো যেটা গত ক্লাসের পড়ার সাথে রিলেটেড ছিল। একটা হচ্ছে কি ট্রেনিং ফ্যাসিলিটিস। আপনি যদি একটা ট্রেনিং সেন্টার অ্যাস্টাবলিশ করতে চান, ঠিক আছে, রুম লেআউট থেকে শুরু করে অন্য কী কী ফ্যাসিলিটিসগুলো রাখবে এখানে এটার একটা মোটামুটিভাবে কি নাম ধরে বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে? ট্রেনিং ফ্যাসিলিটিসের জন্য আপনার কি খুব ভালো একটা ক্লাসরুম লাগবে, তাই না? একটা ক্লাসরুম লাগবে, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া লাগবে যে জায়গাটাতে আপনি কি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবেন,
ঠিক আছে, লার্নিং রিসোর্স এরিয়া লাগবে, আপনার যে লার্নিং রিসোর্সগুলো আছে এই রিসোর্সগুলো রাখার জন্য কি পর্যাপ্তভাবে ইকুইপ করার জন্য কি একটা জায়গা লাগবে, কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়া লাগবে, অর্থাৎ কি সিমুলেশন প্র্যাকটিস করার জন্য একটা এরিয়া তৈরি করে নিতে হবে যেখানে কি কন্ট্রাকচুয়াল বা আমরা কি পরিবেশ অনুযায়ী বা এনভায়রনমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কি লার্নিংটা করতে পারি। যে হসপিটাল কন্ট্রাক্টসে কীভাবে ব্লাড গ্রুপ মাপে, ঠিক আছে, কর্মক্ষেত্রের সাথে রিলেভেন্ট করে যেন ওইখানে কি সিমুলেশন প্রক্রিয়াতে কাজটা করা যায়, এই টাইপের কন্ট্রাকচুয়াল লার্নিং এরিয়া লাগবে। কোয়ালিটি কন্ট্রোল এরিয়া লাগবে, ঠিক আছে, আমার যে ট্রেনিং প্রোমো ম্যাটেরিয়ালগুলো, এই প্রোমো ম্যাটেরিয়ালগুলোর কোয়ালিটি রেগুলার বৃদ্ধি করার জন্য, আমার ট্রেনিংয়ের ফ্যাসিলিটি বৃদ্ধি করার জন্য কি কোয়ালিটি কন্ট্রোল এরিয়া লাগতে পারে। তারপর কি ট্রেনার্স রিসোর্স এরিয়া, ঠিক আছে, ট্রেনার্সের জন্য যে বিভিন্ন রকম রিসোর্স আছে এই রিসোর্স এরিয়াটা লাগবে, তার একটা বসার জায়গা, একটা কি তার ডেস্ক লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, ল্যাপটপ যদি হয় ল্যাপটপের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। আরও কিছু জিনিসপত্র লাগে, যেমন কি ইনস্টিটিউশনাল অ্যাসিস্টমেন্ট এরিয়া, হ্যাঁ, আপনার ইনস্টিটিউশন যে জায়গাটা অ্যাসিস্টমেন্ট নিবে সেই অ্যাসিস্টমেন্টের জন্য আলাদা একটা এরিয়া করতে পারে, কম্পিউটার একটা ল্যাব করতে পারে, স্পোর্টস সার্ভিস এরিয়া করতে পারে, তারপর কি সাপোর্ট সার্ভিস এরিয়া করতে পারে, একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। এই যে বিভিন্ন রকম ফ্যাসিলিটিসগুলা, এই ফ্যাসিলিটিসগুলো আগে আমাদের কি করতে হবে, ইনশিওর করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যে যে ফ্যাসিলিটি দরকার এই ফ্যাসিলিটিগুলো আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে। এরপর আমরা পড়ছি যে প্রিপারিং টেকনিক্যাল অ্যান্ড কি লার্নিং রিসোর্স, তাহলে কি কি রিসোর্স লাগে এটা আমরা ওই সময় একটা মানে 9 নম্বর সিভিএলএম এই টাইপের জিনিসগুলো আমরা পড়ছিলাম, যে আমাদের একটা প্রজেক্টর লাগতে পারে, ইন্টারনেট লাগতে পারে, মাল্টিমিডিয়া লাগতে পারে, তার মানে ভিডিও লাগতে পারে, সিডি ডিভিডি লাগতে পারে, ব্ল্যাকবোর্ড লাগতে পারে, হোয়াইট বোর্ড লাগতে পারে, যা যা লাগবে এই জিনিসগুলোকে আমাকে মানে অ্যারেঞ্জ করে নিতে হবে আগের থেকে, ঠিক আছে। তাহলে লার্নিংয়ের যে যতগুলা রিসোর্স আছে এই প্রত্যেকটা রিসোর্স আমাকে কি ঠিক মতো অ্যারেঞ্জ করতে হবে। কী কী রিসোর্স লাগে এখানে তো লিস্ট দেওয়াই আছে। এরপরেও কি আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার রিসোর্সটা কি ব্যবহার করবেন। যেমন আপনার কি হোয়াইট বোর্ড মার্কার, তারপরে কি হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ডের জন্য চক, এই টাইপের জিনিসগুলা কি অবশ্যই কি একটা ইনস্টিটিউশনে কমন জিনিস যেটা লাগবে, ঠিক আছে, যদি আপনি একটা ইনস্টিটিউট পরিচালিত করতে চান, ঠিক আছে। আর কি লাগবে, পোস্টার অ্যান্ড চার্ট লাগতে পারে, অর্থাৎ আপনি আপনার স্টুডেন্টদেরকে যদি কি কোনো জিনিস মানে তাকে ভিজুয়ালি শেখাতে চান সেই ক্ষেত্রে কি পোস্টার দিয়ে শেখাতে পারেন। যেমন এখানে আছে ইউ কি ইয়েস ইউ ক্যান, জাস্ট তাকে মোটিভেট করার জন্য, হ্যাঁ, মোটিভেট করার জন্য এই টাইপের পোস্টারগুলো যদি আপনি রাখেন, ঠিক আছে, যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি এটা তাকে দেখাতে পারেন। কেউ যদি ডিমোটিভেট হয় যে অনেক কঠিন, আমি পারবো না, এটা অনেক মানে এটা আমার জন্য সম্ভব না, তাহলে এই টাইপের কথাগুলো বলে যেন তাকে কি ইনস্ট্যান্ট মোটিভেট করা যায়। এই টাইপের পোস্টার চার্ট আপনি এখন দেখবেন যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কি আছে, বিভিন্ন রকম মোটিভেটিং, বিভিন্ন রকম হিস্ট্রিক্যাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের ছবি, ঠিক আছে, এই বিভিন্ন রকমের জিনিস দিয়ে কি পুরাটা সাজানো গোছানো করা আছে, ঠিক আছে, যেন বাচ্চারা দেখতে দেখতে শিখতে পারে, ঠিক আছে। আমাদের জাতীয় ফুল, জাতীয় মাছ, জাতীয় পাখি প্রত্যেকটার ছবি সহ দিয়ে দেওয়া আছে, যেন তারা কি দেখে দেখে শিখতে পারে। এই টাইপের পোস্টার চার্টের মাধ্যমে কি আমরা শেখার ব্যবস্থা করতে পারি। তারপরে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখন তো প্রত্যেকটা জায়গায় এটা একেবারে কমন একটা বিষয়, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পিপি ছাড়া কি এখন ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নেওয়া বা ট্রেনিং করা কি কঠিন হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা জিনিস যত সহজে বোঝানো যায় তত সহজে কি অন্য কোনো মিডিয়াতে বোঝানো কঠিন, ঠিক আছে, পাওয়ার পয়েন্টে বোঝানো সহজ, যেহেতু এখানে কি মানে ভিজুয়াল অডিটরি দুইটাই আছে, তাই না, বাচ্চারা দেখতেছেও আবার কি আপনি যা বলতেছেন সেটা কানেও শুনতেছে, তাহলে দুইটা ইন্দ্রিয় সরাসরি কাজ করতেছে এখানে, ঠিক আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে মাস্ট নো একটা জিনিস হচ্ছে এই যে এখানে কতগুলা বিষয় দিয়ে দেওয়া আছে, এই বিষয়গুলো সবসময় কি খেয়াল রাখতে হবে, এটা একদম মাস্ট নো হিসাবে রাখবেন, আর বাকিগুলো আপনি শুধু কুড নো জাস্ট একবার করে পড়ে রাখবেন যে এই জিনিসগুলো লাগে, এখানে মুখস্থ টুখস্থ করার কিচ্ছু নাই এগুলো, ঠিক আছে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নয় আপনার, ঠিক আছে। বাট এই যে পাওয়ার পয়েন্টের যে 6টা পয়েন্ট দেওয়া আছে 2 4 6, এই 6টা পয়েন্ট একটু মনে রাখবেন আপনাদের নিজেদের জন্য, হ্যাঁ, যে আপনি যখন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন, এগুলো আমরা জানি, হ্যাঁ, তারপরেও জাস্ট বলে দেওয়া এখানে যেহেতু আছে,
যে ডোন্ট ওভারলোড ইউর স্লাইড উইথ টু মাচ টেক্সট অ্যান্ড ডাটা। মানে একটা স্লাইডের মধ্যে দুনিয়ার সব ডাটা ভরে দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি প্রয়োজনে কি অনেকগুলা স্লাইড তৈরি করেন। স্লাইড তৈরি করতে তো আপনার টাকা পয়সা লাগবে না, জায়গা জমিও লাগবে না যে একজনের জায়গা আরেকজন দখল করে ফেলবে, তাই না? তাহলে আপনি অল্প অল্প কথা দিয়ে একটু ভিজুয়ালাইজড করে এক একটা স্লাইড তৈরি করেন। ঠিক আছে, এইখানে আমি যতগুলা পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমি চাইলে কি করতে পারি, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড মানে তৈরি করতে পারি, সবগুলা দিয়ে একটা। আবার প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে দিয়ে আলাদা স্লাইডও কি আমি তৈরি করতে পারি। এখন যদি আপনি একসাথে করেন তাহলে হিজিবিজি দেখা যাবে, ভালো করে পড়া যাবে না, বোঝা যাবে না। এই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনার পাওয়ার পয়েন্ট যে কারণে তৈরি করছেন সেটা ইফেক্টিভ হবে না। ঠিক আছে, ইউজ ক্লিয়ার সিম্পল ভিজুয়াল। ঠিক আছে, কনফিউজড করা যাবে না আবার লার্নারদের। টু মাচ টেক্সট মেক্স কি সাম স্লাইড আনরিডেবল। অনেক বেশি যদি টেক্সট থাকে তাহলে পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। সাইজ একটা বিষয় থাকে, সাধারণত কি 28 থেকে 34 সাইজের ভিতরে কি দেওয়া যেতে পারে। আপনি চাইলে এর থেকে বড়ও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানানসই হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে। ইউজ কন্ট্রাস্ট, হ্যাঁ, লাইট টু ডার্ক, ডার্ক টু লাইট। মানে আপনি এমনভাবে তৈরি করবেন না যে স্লাইডটা দিছেন লাইট, আবার লেখার কালারও দিছেন লাইট। ঠিক আছে, তাহলে তো লেখার কালার বোঝা যাবে না। ঠিক আছে, আপনি মানে ডার্কের ভিতর লাইট, লাইটের ভিতর ডার্ক দিয়ে কি তৈরি করতে হবে। গ্রাফিক শুড বি মেক কনসেপ্ট ক্লিয়ার। আপনি গ্রাফিক শুড বি ইউজ করতে পারেন এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেহেতু আপনাদের সবার তৈরি করা লাগবে, যারা আমরা পারি তারা তো পারি, যারা পারি না তারা কি এই প্রসেসগুলো একটু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর শোয়িং স্লাইড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা জানি স্লাইড শোর একটা অপশন আছে। ইনস্ট্রাকশনাল ভিডিও অ্যান্ড ক্লিপস, আমরা কি পাওয়ার পয়েন্টের ভিতরে বিভিন্ন রকম ইনস্ট্রাকশনাল ভিডিও ক্লিপগুলো যোগ করে দিতে পারি। ঠিক আছে, ভিডিও ক্লিপগুলো যোগ করলেও এমনভাবে যোগ করতে হবে যে ভিডিও ক্লিপগুলোরও কতগুলো বৈশিষ্ট্য থাকবে, হ্যাঁ, যেন এটা লার্নিং স্কিল রিলেটেড হয়, প্রবলেম সলভিং রিলেটেড হয়, তারপর কি চেঞ্জিং অ্যাটিটিউড রিলেটেড হয়। এমন কোনো ভিডিও দিব না যে ভিডিওটা কি মানে আননেসেসারি ভিডিও। ভিডিওগুলো দিতে হলে আপনাকে অবশ্যই মনে থাকতে হবে যে ভিডিওগুলোর সাথে রিলেটেড যেন কি হয়, হ্যাঁ, ট্রান্সফারিং নলেজ। ঠিক আছে, নলেজের সাথে ট্রান্সফার রিলেটেড হয়, লার্নিং স্কিল, কোনো লার্নিং স্কিল লার্নিংয়ের জন্য হয়, প্রবলেম সলভিং রিলেটেড হয়, তারপর কি চেঞ্জ অ্যাটিটিউড, অর্থাৎ অ্যাটিটিউড চেঞ্জ রিলেটেড কি কিছু ভিডিও হয়। ওকে, ভিউইং ভিডিও প্রোগ্রাম, বিভিন্ন রকম ভিডিও প্রোগ্রাম রিলেটেড কাজ করা যেতে পারে। ঠিক আছে, তারপরে ভিডিও ক্যামেরা, এগুলো জাস্ট ভিডিও করার সাথে রিলেটেড বিষয়গুলো থাকবে। ঠিক আছে, এরপরে দেখেন দেওয়া আছে হ্যান্ড আউট। ঠিক আছে, হ্যান্ড আউট অ্যান্ড কি প্রিন্ট। আমরা বিভিন্ন রকম হাতের লেখা বিভিন্ন কি নোট তৈরি করতে পারি স্টুডেন্টদের সুবিধার জন্য। এই নোটগুলো স্টুডেন্টদের প্রোভাইড করতে পারি, সাপ্লাই দিতে পারি, তাই না? অর্থাৎ আপনি যখন ট্রেনার হবেন, এখানে অনেকগুলা প্রোমো ম্যাটেরিয়ালস দেওয়া আছে। এই প্রোমো ম্যাটেরিয়ালসগুলোর ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো আপনার জন্য সুইটেবল হয় ওই ম্যাটেরিয়ালসগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী ইউজ করবেন। ঠিক আছে, এখানে আমাদের জন্যই দেওয়া আছে যে আমরা ট্রেনার হিসাবে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে সাপোর্ট নিব। ঠিক আছে, ওভারহেডেড প্রজেক্টর থাকতে পারে। ঠিক আছে, এরপরে কি কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট। এখন সবচেয়ে বড় কি সোর্স কম্পিউটার এবং ইন্টারনেট। আমরা যদি ইন্টারনেটের কথা বলি, ইন্টারনেটটা হচ্ছে কি যে কোনো ডাটা কালেকশনের জন্য সবচেয়ে বড় সোর্স। এই সোর্সটাও আবার চিন্তা করতে হবে যে এখান থেকে আমি যখন কোনো কিছু নিব, কপিরাইটের একটা বিষয় থাকে, এই টাইপের বিষয়গুলো আছে কি না। আবার এমন একটা জিনিস যাচ্ছেন যে আপনি নিচ্ছেন বাট এটার অথেন্টিসিটি নাই। আসলে কি এটা যে আপনি নিচ্ছেন এটা ইনঅ্যাপ্রিপিয়েট, মানে অথেন্টিসিটি নাই। এই রকম যদি কোনো ডাটা ইউজ করেন তাহলে এটা ফলস হতে পারে, হ্যাঁ। আর সবসময় আমাকে মনে রাখতে হবে যে আমি যখন কোনো ডাটা নেট থেকে কালেক্ট করতেছি তখন কি ডাটাটা যেন আমি যে কারণে কালেক্ট করতেছি এটার সাথে খুব বেশি রিলেভেন্ট হয়, এবং ডাটাটার যেন কি অনেক বেশি ভ্যালিডিটি থাকে, যে হ্যাঁ ডাটাটা অ্যাপ্রুভ, মিথ্যা না। কারণ কি ইন্টারনেটে ফেসবুকে এখন অনেক জিনিস কি মানে মিথ্যা এবং সত্যর রেশিওটা অনেকটা কি হয়ে গেছে। বিশেষ করে এখন বর্তমান সময় এআই আসার কারণে, বাট এআই রিলেটেড ভিডিও এবং পিকচার তৈরি করার সুবিধা করার কারণে মানে আপনি কখনো কোনো ছবি, কখনো কোনো কমেন্টস এর অথেন্টিসিটি না দেখে আপনি কখনোই বিশ্বাস করবেন না।
ঠিক আছে, আজকে একজন হয়তো দিয়ে দিয়েছে যে একদম তারেক জিয়ার ছবি সহ দিছে কি যে তারেক জিয়া আজকে এই জায়গায় যে পানিতে পড়ে গেছে, অনেক পানি খাইছে, সে একদম ভিডিও দেখাচ্ছে আপনাকে যে তারেক জিয়া পড়ে গেছে, পানি খাচ্ছে। ঠিক আছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ছাত্রদের হাত থেকে বাঁচার জন্য দৌড় দিচ্ছে পানির ভিতর দিয়ে। এই টাইপের ভিডিও দেখানো আপনাকে খুব কঠিন বিষয় না, ছবি পাবলিশ করা খুব কঠিন বিষয় না, বাট আপনি এটা বিশ্বাস করে আপনি আপনার ছেলে মেয়েদের, আপনার যে সাথে সাথে অনেক মানুষ আছে তাদেরকে বলতেছেন আজকে ঘটনা দেখছো, শিক্ষামন্ত্রী পানির ভিতরে ছাত্রদের ভয়ে কী দৌড়টা দিছে। ঠিক আছে, আপনি যখন ফেসবুক থেকে, আপনি যখন ইন্টারনেট থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতেছেন এবং ইনফরমেশনটা শেয়ার করতেছেন, অবশ্যই আপনার উচিত যে এর অথেন্টিসিটিটা দেখা, এটা আসলে ঠিক না ব্যাঠিক। ঠিক আছে, তা না হলে কি একটা গুজব রটাইছে, আর আপনি কি খুবই আগ্রহী ব্যক্তি হিসাবে সেই গুজবে কী করতেছেন, হেল্প করে আপনি আরও ছড়াতে কী করতেছেন, সাহায্য করতেছেন। অথচ যে ঘটনা ঘটেই নেই, যে ঘটনা সুদূর প্রসারিত কোনো দিন ঘটবেও না, ওই ঘটনাগুলো আপনি বানায় বলতেছেন। এই জন্যই কিন্তু এখন কি ফেসবুক, ইন্টারনেট হচ্ছে কি মানে মহামারীতে, মানে যে কোনো জায়গায় মহামারী ছড়াই দেওয়ার সবচেয়ে বড় একটা জিনিস। ধরেন একেবারে 10 বছর আগের একটা ভিডিও এনে এখন এখনকার পরিস্থিতির সাথে অ্যাড করে দিয়ে দিল একটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভিডিওটা 10 বছর আগের এখন দিয়ে দিচ্ছে, আপনি তো জানেন না, হয়তো বা আগে আপনি দেখেন নাই। ঠিক আছে, বাট এখন দেখে আপনি ভাবতেছেন যে আরে কি করলো। ঠিক আছে, এই জন্য আমরা যখন কোনো ভিডিও নেট থেকে দেখাবো কোনো স্টুডেন্টদেরকে, তাহলে আমাকে অবশ্যই কি এটা ঠিক না ব্যাঠিক চিন্তা করে দেখাতে হবে। ঠিক আছে, শুধু আছে দেখালাম এর কোনো মানেই হয় না। আমার চেষ্টা করতে হবে কি অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রুভ ডাটাগুলো কালেক্ট করার জন্য আমার স্টুডেন্টদেরকে মানে অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রুভড ডাটা, যেটা আমার কাছে অ্যাপ্রুভ বলে আমি মনে করি। আমি যে ভুল হতে পারি না এরকম কোনো কথা তো নাই, তাই না? আমিও ভুল হতে পারি, ঠিক আছে, বাট প্রত্যেকেরই উচিত যতটুকু সম্ভব কারেকশনে নিজেকে নিয়ে আসা যায় ততটুকু সুবিধা। ঠিক আছে, সো আপনারা যখন অ্যাজ এ ট্রেনার হিসাবে কাজ করবেন, অবশ্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের ডেটা কালেকশন করতে হবে। ঠিক আছে, এই ডাটাগুলো আপনার রেগুলার প্র্যাকটিস বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে আপনার ট্রেনিংটাকে বিল্ড আপ করার জন্য, আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই ইনফরমেশনগুলো ইউজ করবেন, তখন এর অথেন্টিসিটি অবশ্যই যাচাই বাছাই করে বলবেন। ঠিক আছে, একজন বলল চিলে কান নিয়ে গেছে, তার সাথে সাথে আপনি কি চিলের পিছে দৌড়ানো শুরু করে দিলেন, যে আসলেই আমার কান আছে কি না আছে একটু আপনি দেখে তারপরে দৌড়াইতে হবে চিলের পিছে। ঠিক আছে, তা না হলে আপনিও ভুল পথে যাবেন, আপনার ট্রেনি যারা আছে তাদেরকেও ভুল পথে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, তাহলে এখানে একদম বেসিক আলোচনা যে আপনার যে ইনস্টিটিউশনে আপনি ক্লাস নেবেন সেই ইনস্টিটিউশনে কী কী ফ্যাসিলিটিসগুলো লাগে, ঠিক আছে, কী কী ফ্যাসিলিটিসগুলো ইমপ্রুভ করা দরকার আছে, আর কোন কোন ফ্যাসিলিটি এখানে ইমপ্রুভ করলে আপনার জন্য বা আপনার কলিগদের জন্য কাজ করতে সুবিধা হয়, এই জিনিসগুলো আপনার মাথায় থাকতে হবে। তার সাথে থাকতে হবে যে আপনি আপনার ট্রেনিং সেশন, প্রফেশনাল লাইফটা ডেভেলপ করার জন্য, প্রফেশনাল ট্রেনিং ভালো করে করানোর জন্য কোন কোন জিনিসগুলোকে আপনি ইউজ করবেন এবং এই জিনিসগুলো যেন অথেন্টিক থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন শিট 1 নম্বরের কথা। ইনফরমেশন শিট 2 নাম্বারটা হচ্ছে আমাদের আসলে মূল পড়া আজকে। ওকে, ইনফরমেশন শিট 2। আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। আচ্ছা, কেউ একজন বলতে পারবেন সিবিএলএম এর কয়টা পার্ট? আমি কি স্পেসিফিক জিজ্ঞেস করব, কে বলবেন? না, অনেক সময় ওভারঅল সবার উদ্দেশ্যে বললে কে বলবেন না বলবেন সমস্যা হয়ে যায়, বাট আমি স্পেসিফিক করে কি জিজ্ঞেস করব যে আপনি বলেন। নাকি আপনারা ওইটা পড়েন নাই ভালো করে, এখনো ওইটা পড়া হয় নাই, নেক্সটে পড়বেন? কোনটা বলেন? পড়া হয় নাই স্যার। কারোরই হয় নাই?
একজনেরও হয় নাই? স্যার কি এটা 12টা পার্ট? বুঝতে পারি নাই। 12টা পার্ট? সিবিএলএম এর কয়টা পার্ট? 12টা। সিবিএলএম এর 12টা পার্ট? 5টা স্যার। 5টা পার্টের নাম বলতে পারবেন? না স্যার, সরি, পারবো না। এনিওয়ান? 1 5টা না 3টে, এটা স্যার কনফিউজড হয়ে গেছে আমার। 3টা মনে হইতেছে। যেমন স্যার ইনফরমেশন শিট, সেলফ টেক, তারপরে স্যার থেকে জব শিট। স্পেসিফিকেশন শিট আছে, আনসার শিট আছে, তাই না? তার 5টাই তো হচ্ছে। আচ্ছা, জি জি। ভেরি গুড। জি স্যার, এখন বুঝতে পারছি। কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি যে আমাদের সবচেয়ে বেশি ল্যাকিংস থাকবে রিটেনে। ঠিক আছে, রিটেনে 25-এর মধ্যে যারা 20-এর কম পাবেন তারা কিন্তু ফেসে যাবেন। রিটেনে 25-এর মধ্যে 20-এর কম পাওয়া যাবে না, বারবারই বলতেছি 20-এর বেশি পেতে হবে আপনাকে। আপনাকে 25-এ 25 পাওয়ার প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমি আসলে 20 বলে আপনাদেরকে আমি আপনার গোল থেকে সরাই দিচ্ছি। হ্যাঁ, আপনার গোল হবে 25-এ 25 পাওয়া। কারণ এখানে কম্পিটেন্সি মানে সবগুলো জিনিস আপনি পারেন, যে কোনো একটা পারেন মানেও আপনি কম্পিটেন্স না। ঠিক আছে, এরপরও বেঞ্চমার্ক হিসাবে ওরা সাধারণত 20+ ধরে। কিন্তু আপনাকে 25-এ 25 পেতে হবে। পরীক্ষার আগে 1 সপ্তাহ, ঠিক আছে, সবাই অফিস টফিস যা করেন সব কিছু থেকে ছুটি নিয়ে সূর্য দেখা বন্ধ করে দিতে হবে এই 7 দিন। হ্যাঁ, সূর্যও দেখবেন না, চন্দ্রও দেখবেন না, সারাদিন লাইটের আলোতে বসে বসে পড়তে হবে। চন্দ্র সূর্য দেখা বন্ধ করে দিতে হবে, তাহলে সম্ভব। তা না হলে অনেক কষ্ট হয়ে যাবে। আপনি 7টা দিন যদি ভালো করে পড়েন, ইটস এনাফ। ওকে, এখন আমরা পড়ব ইনফরমেশন শিট 2। ইনফরমেশন শিট 2-তে কী আছে? ফ্যাসিলিটিস ট্রেনিং সেশন। একটা ট্রেনিং সেশনে আমার কি কি ফ্যাসিলিটিসগুলো প্রয়োজন, বা ট্রেনিং সেশনটা আমি কিভাবে পরিচালনা করব, বা ট্রেনিং সেশন পরিচালনা কিভাবে করলে আমার বেস্ট আউটপুট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট একেবারে আপনার এটা সারা জীবনের মতো মনে রাখতে হবে যে আপনি যেখানেই যাবেন, যেখানেই ট্রেনিং করাবেন, আপনার প্রথম পদক্ষেপটা হচ্ছে আপনার নিজের প্রিপারেশন। এটা তো থাকবেই। এখন আপনি যে জিনিসগুলো আপনার ট্রেনারদের উপর, মানে ট্রেনিদের উপর থ্রো করতে চাচ্ছেন, বা যে জিনিসটা আপনি তাকে বোঝাতে চাচ্ছেন, এটার জন্য আপনার ট্রেনারদের বা ট্রেনিদের তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাকে আগে প্রিপারেড করে নিতে হবে। কারণ আপনি যখন ট্রেনিং করতেছেন তার মাথায় অনেক কিছু ঘুরতেছে। এই যে এখানে দেখতেছেন একজন ট্রেনিংয়ের মাথায় কত কি ঘুরে। ঠিক আছে, দুনিয়ার কোশ্চেন, এই সবগুলা কোশ্চেন, ঠিক আছে, ডিলিট করে দিয়ে তাকে একটা পয়েন্টে ফোকাস করানো শেখাতে হবে। তার মানে তাকে আসলে কি তৈরি করতে হবে যে আজকে সে কি পড়বে, এটার জন্য তাকে মোটামুটিভাবে কি প্রিপারেড করে নিতে হবে। তাহলে ট্রেনিংকে প্রিপারেড করার উপায়টা আমরা কি বলছি? এটার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই যে এটা আপনাদেরকে আমি আগেই শিখাইছি, গ্লস মডেল। মনে আছে না? কেউ বলতে পারবেন গ্লস মডেলটা কি ছিল? প্রথম মডেলটা? এই যে যে মডেলটা আমাদের সামনে আসছে, গ্লস মডেলটা, GLOSS। গ্লস মডেল। এই গ্লস মডেল হচ্ছে সেই মডেল যে মডেলে আপনি ট্রেনিংকে তৈরি করে নেবেন। ঠিক আছে, এই মডেলটা যদি আপনি ইউজ করতে না পারেন, আলটিমেট আপনার ট্রেনিংয়ের পুরাটাই ব্যর্থ। ঠিক আছে, আপনার ট্রেনিংয়ের কিছুই হয় নাই, মোট কথা হচ্ছে এটা। এবং আপনি যখন ট্রেনিংয়ের ভাইবা দিবেন, ট্রেনিংয়ের ডেমো দিবেন,
এই মডেলের উপর দিয়ে আপনাকে যেতে হবে। এই মডেলের উপর দিয়ে না গেলে ট্রেনিংয়ের ডেমোতে আপনার জীবনে কোনো দিন পাস করা হবে না। ঠিক আছে? তাহলে এই গ্লস মডেলটা আপনাকে একেবারে আত্মস্থ করতে হবে, নট মুখস্থ। ঠিক আছে? মুখস্থ করলে তো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এটা আপনাকে আত্মস্থ করে নিতে হবে, এটা আপনাকে ইউজ টু বানায় নিতে হবে। ঠিক আছে? আপনি চাইলেও যেন এই মডেলটা আপনার ভিতরে ঢুকে যায়, আপনি না চাইলেও যেন এই মডেলটা আপনার ভিতরে ঢুকে যায়। তাহলে আমরা যখন কোনো ট্রেনিং সেশন পরিচালনা করব, তখন আমাদের যে ট্রেইনিরা আছে তাদেরকে আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার জন্য আমার এই প্রসেসটা কি, প্রথমে আমাকে গেট অ্যাটেনশন করতে হবে, মানে সমস্ত স্টুডেন্টদের অ্যাটেনশন আমার দিকে নিয়ে আসতে হবে। কীরকমভাবে? যে কোনোভাবে আপনি একটা ছবি দেখায় নিয়ে আসতে পারেন। ঠিক আছে? আপনি একটা গল্প বলে নিয়ে আসতে পারেন, আপনি মজার কিছু বলে নিয়ে আসতে পারেন, আপনি ব্ল্যাকবোর্ডের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আপনি যে কোনো একটা ছবি দেখে বলতে পারেন যে বলো তো এই ছবি দেখে কী বোঝা যাচ্ছে, যেন সবাই এই দিকে ফোকাস করে। ঠিক আছে? তাহলে আপনার যতগুলো ট্রেনি আছে সব ট্রেনির ফোকাসকে একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসা, এটা হচ্ছে কি গেট অ্যাটেনশনের ফার্স্ট কথা। এরপরে কি করতে হবে, সবাই যখন আপনার বিন্দুতে ফোকাসড হয়ে গেছে, তখন আপনি ওদেরকে কি ফোকাসটা ধরে রাখার জন্য প্রিভিয়াস লেসনটা ওদের উপরে ছেড়ে দেন। যে আপনার মনে আছে গত ক্লাসে আমরা কি পড়াইছি? তাহলে আপনি যখন ফোকাস করাবেন, ফোকাসটা এমন একটা টপিকস দিয়ে করাতে হবে যে টপিকসটা হয় আজকের সাথে রিলেভেন্ট, অথবা কি গত ক্লাসের সাথে রিলেভেন্ট, যেন ওই ফোকাসের উপর থেকেই কি করা যায় আজকের ক্লাসের পড়াতে, অথবা কি আমার গত ক্লাসের পড়াতে চলে যাওয়া যায়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে আমরা গত ক্লাসে কি পড়ছি। এখন এটা যদি আপনার ফার্স্ট ক্লাস হয়, আপনার গত ক্লাস তো হয় না, এটাই আপনার ফার্স্ট ক্লাস, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আজকে আমি যে বিষয়টা পড়াবো সেইটা রিলেটেড আমার যে ট্রেনি আছে সেই ট্রেনিদের লাইফ মানে এক্সপেরিয়েন্সটা কি, এই বিষয়টা সম্পর্কে আসলে তারা কতটুকু ধারণা রাখে, এইটা নিয়ে আমি তাদের সাথে কি কথা বলবো। নেক্সট ওয়ান আমি কি করব, আমি আমার লার্নিং আউটকাম বা আজকের সেশনে আমি যা পড়াবো ওই জিনিসটা তাদের মধ্যে কি দিয়ে দিব, যে আজকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। নেক্সট ওয়ান, আমি এই যে আজকের বিষয়টা আমি আলোচনা করব, ওই বিষয়টা আমি কিভাবে আলোচনা করব, স্ট্রাকচারটা কীরকম হবে, ঠিক আছে, সিকোয়েন্সটা কীরকম হবে। আমি প্রথমে কি করব, ডিসকাশন করব, তারপর ডেমনস্ট্রেশন করব, তারপরে কি রিভিউ নিব, তারপরে ফিডব্যাক করব। ঠিক আছে? এই বিষয়গুলো আমি তাকে বুঝায় বলবো। নেক্সট ওয়ান, আজকের ক্লাসটা সে কেন করবে, এটা করলে তার ফিউচার লাইফে এবং বাস্তব লাইফে কোন জায়গায় সেও লাভ পাবে, উপকার পাবে, এটা তাকে সুন্দর করে মোটিভেট করতে হবে। যে আপনি যদি আজকের ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারেন, তাহলে অনেকগুলা প্রশ্নের উত্তর আপনি কি কমন পাবেন। এই সেকেন্ড শিটটা আপনার জন্য ম্যান্ডেটরি, মানে সেকেন্ড ইনফরমেশন শিটটা আপনার পরীক্ষার জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে? প্রথম শিট, থার্ড শিট, এখানে তিনটা সিভিএলএমের মানে তিনটা ইনফরমেশন শিট আছে। এই তিনটা ইনফরমেশন শিটের মধ্যে আপনার জন্য একেবারে ম্যান্ডেটরি হচ্ছে এই সেকেন্ড শিটটা। সেকেন্ড শিট আপনাকে পড়তেই হবে। তারপরে কি 1, 2, 3, এরপরে যদি আমরা বলি 8, 9, 10, 11, 12 শিট আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি পড়তেই হবে। অ্যাসেসমেন্টের জন্য 11, 12 শিট আপনাকে পড়তেই হবে। ট্রেনিংয়ের জন্য কি 8, 9, 10 শিট আপনাকে পড়তেই হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে আপনি ট্রেনিং মানে সবাইকে কি স্টিমুলেট করে দিলেন যে আজকের এই পড়াটা পড়লে এই লাভগুলো হবে। ঠিক আছে? যে আপনি যদি আজকে ব্লাড প্রেশার মাপাটা শিখতে পারেন, তাহলে কি একদম হসপিটাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যখন আপনি হসপিটালে কাজ করবেন, বিনা ভয়ে বিনা সংকোচে ডাক্তারের সামনে রুগীর প্রেশারটা আপনি মাপতে পারবেন। ঠিক আছে? তাহলে ট্রেনিরা যখন বুঝবে যে হ্যাঁ প্রেশারটা মাপতে পারবো, ইভেন আপনার ফ্যামিলিতে যদি কারোর প্রেশার বেড়ে যায় বা কমে যায়, তাহলে কি আপনি তাদের প্রেশার মেপে সেই অনুযায়ী কি ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনি আজকের ট্রেনিং ক্লাসে মনোযোগ দেন, তাহলে তারা ক্লাসে কেন মনোযোগ দিবে এটা অবশ্যই তাদেরকে মোটিভেট করতে হবে, প্রথম কথা। এরপরে আমি আমার ব্লাড প্রেশারে চলে যাব, যে ব্লাড প্রেশার এই জিনিস, ব্লাড প্রেশার ওই জিনিস, এইভাবে শিখে ওইভাবে শিখে। নেক্সট ওয়ান, আমি ডেমনস্ট্রেশন করব। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস হাতে কলমে দেখাই দিব। আজকের এই সেশনে আমাদের আছে ডেমো কিভাবে করে, তার মানে বলছি না লার্নিং সেশন, অর্থাৎ এই সিবিএলএম 10-এর ইনফরমেশন শিট 2
আপনার জন্য সব দিক দিয়েই ম্যান্ডেটরি, এটা লাগবে আপনার। এটা ছাড়া আপনি কি ট্রেনিংয়ের ডেমো কোনোভাবেই দিতে পারবেন না, মানে ট্রেনিংয়ের ডেমোটার মূল বিষয়বস্তুই এখানে দেওয়া আছে সব, ঠিক আছে? ইভেন পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার, আমরা বুঝলাম যে গ্লস মেথডটা আমাদের এইভাবে, গ্লস মেথডের মাধ্যমে আমাকে কি এই যে এলোমেলো চিন্তা করতেছে লার্নাররা, এই লার্নারদের এলোমেলো চিন্তাটাকে আমাকে কি করতে হবে, সেন্ট্রালাইজ করতে হবে। আমি তাদেরকে যেটা পড়াতে চাচ্ছি সেই দিকে নিয়ে যেতে হবে। এরপরে একটা বিষয় আছে আইস ব্রেকিং বা আইস ব্রেকার্স। তাহলে আইস ব্রেকিং জিনিসটা কি, একেবারে এক কথাতেই কি অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, সো এটাও আপনাকে বাস্তব আকারে কি পড়তে হবে। আইস ব্রেকিং জিনিসটা কি? আইস ব্রেকিং আমরা ক্লাসে মাঝে মাঝে এটা করি না, যে আমরা ক্লাসে কি করি, যে আমাদের স্টুডেন্টদের সাথে একজন আরেকজনের কি পরিচয় হতে দেই, ঠিক আছে? সবাইকে বলি আপনাদের নামগুলো বলেন তো। প্রথম ক্লাসে সাধারণত এরকম আইস ব্রেকিংগুলো করা হয়, ঠিক আছে? আমরা এটা কি বলছি আইস ব্রেকিং, দেখেন বলছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেশন, একদম সেশনের বিগিনিংয়ে কি ইউ নিড টু এনকারেজ, মানে আপনার লার্নারদের এনকারেজ করার জন্য টু গেট দ্য নো ইচ আদার, ঠিক আছে? তারা যেন একজন আরেকজনকে চিনতে পারে, ঠিক আছে? এবং কি কর লার্নিংয়ের বিষয়ে এনকারেজ হয়। ইউ ক্যান ডো বাই কন্ডাক্টিং হোয়াট অফার ইজ কল কি আইস ব্রেকিং। তার মানে আইস ব্রেকিং বিষয়টাই হচ্ছে এরকম যে আইস ব্রেকার্সের মাধ্যমে লার্নারদের মধ্যে রিলেশনশিপ ডেভেলপড হবে। এই রিলেশনশিপের মাধ্যমে তারা একজন আরেকজনের কাছ থেকে কোনো কিছু শিখতে লজ্জা পাবে না, একজন আরেকজনকে কি হেল্প করবে, এবং তাদের লার্নিং সেশনটা যথেষ্ট সহজ হয়ে যাবে, ঠিক আছে? তারা কোনো চ্যালেঞ্জ এবং এমব্রেসিংয়ের মাধ্যমে মধ্যে পড়বে না যদি আইস ব্রেকিংটা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আইস ব্রেকিং মানেই হচ্ছে কি এমন একটা প্রপার মানে এনভায়রনমেন্ট তৈরি করা, যে এনভায়রনমেন্টটা কি আপনার লার্নিং সেশন পরিচালনার জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখন এটা বিভিন্নভাবে হতে পারে, ঠিক আছে? এখন কিভাবে আপনি আইস ব্রেক করবেন এটা তো ডিপেন্ড করবে কি আপনার উপর, ঠিক আছে? আমার উপর তো ডিপেন্ড করবে, এরপরে ডিপেন্ড করবে কি ইন্ডিভিজুয়াল লার্নিংয়ের উপর, ঠিক আছে? কারণ আমাদের এখানে বিভিন্ন রকম এজ, জেন্ডার, কালচার, তাই না, ডিসেবিলিটি রিলেটেড, রিলিজিয়ন, সেক্সুয়াল কি ওরিয়েন্টেড বিভিন্ন রকম ইস্যু থাকে। এই প্রত্যেকটা ইস্যুকে ওভারকাম করে এই জিনিসগুলোকে অবশ্যই কি কমপ্লিট করতে হবে। তাহলে আইস ব্রেকিং কি, এক কথাতে একটা কোশ্চেন আসলে আপনাকে উত্তরটা এইভাবেই দিতে হবে। অথবা আইস ব্রেকিং রিলেটেড যদি কি অবজেক্টিভ আসে যে মেক রিলেশন ইচ আদার, মেক রিলেশন উইথ কিল ইচ লার্নার, আইস ব্রেকিং দিয়ে মেক রিলেশন ইচ লার্নার ভিতরে দিল, আর অন্য অন্য কয়েকটা দিল, তাহলে আপনাকে এইভাবেই আনসার করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস ক্লিয়ার আমরা, যে আমাদের লার্নিং সেশন পরিচালনার জন্য প্রথম যে বিষয়টা হচ্ছে আমাকে কি স্টুডেন্টদের প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপেয়ার্ড করার জন্য আমাকে গ্লস মেথড ফলো করতে হবে। প্রিপেয়ার্ড করার জন্য আমাকে কি আইস ব্রেকিংয়ে সাহায্য নেওয়া যেতে পারে। ওকে, এরপরে বলছে কমিউনিকেটিং উইথ দ্য লার্নার, লার্নারের সাথে কি করতে হবে, কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? হাউ ডু আই আইডেন্টিফাইড লার্নার নিডস ফর কম্পিটেন্সি একুইজেশন। কথা হচ্ছে লার্নারের নিড দেখার জন্য আমাকে কি করতে হবে, ওই লার্নারের সাথে করতে হবে, কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? লার্নারের প্রেজেন্ট কম্পিটেন্সি কত আছে, লার্নারের আসলে কি কম্পিটেন্সি ডেভেলপ করার জন্য লার্নিং গ্যাপ কতটুকু আছে, এই জিনিসগুলো কি আমাকে অবশ্যই আইডেন্টিফাইড করতে হবে, ঠিক আছে? এখানে একটা কমন জিনিস দেওয়া আছে, দেখেন কম্পিটেন্সিস ভিতরে দেওয়া আছে দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ কম্পিটেন্সিস আর কি এমবেডেড ইন দ্য সেশন লার্নিং আউটকাম। হ্যাঁ, আর দ্য কম্পিটেন্সিস, এই যে আমাদের লার্নিং ডোমেন, তিনটা লার্নিং ডোমেন গত ক্লাসে আমরা বলছিলাম, তার আগের ক্লাসে, যে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, ঠিক আছে? তাহলে এটা মাস্ট মনে রাখতে হবে, আমরা ওই সময় বলে দিছি হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। হেড বলতে নলেজ, হার্ট বলতে কি অ্যাটিটিউড, হ্যান্ড বলতে কি স্কিল, ঠিক আছে? তাহলে আমি যখন কোনো কিছু শিখাতে যাচ্ছি লার্নারদের, এটা কি এই তিনটা ডোমেনকে কি টাচ করতেছে কিনা, অর্থাৎ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটা ডোমেনকেই টাচ করতে হবে। আমি যখন কোনো লার্নিং সেশন পরিচালনা করব, তাহলে হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট এই তিনটা ডোমেনই কি পরিচালনা করতে হবে। স্কুল কলেজের পড়া ইফেক্টিভ না হওয়ার একটা কারণই হচ্ছে এটা, যে স্কুল কলেজের পড়া শুধুমাত্র কি হেডটাই ব্যবহার করে, মানে মাথায় ব্যবহার করে। এই জন্য টিচারও বলে যে কি আমার মাথা খাচ্ছে, স্টুডেন্টরাও টিচারের মাথায় খায়,
ঠিক আছে, কারণ ওইখানে হার্ট এবং হ্যান্ড এইটার ব্যবহার খুবই কম। ওকে, এরপরে কি করতে হবে? কম্পিটেন্সি তো যাচাই করতেই হবে এইভাবে। আর নেক্সট ওয়ান কি? রিসার্চ করতে হবে, কমিউনিকেট করতে হবে, বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হবে তার লার্নিং গ্যাপগুলা দেখে নেওয়ার জন্য। এরপরে বলছে যে হোয়াই ডু আই নিড টু চেক দ্য লার্নার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, লার্নার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা আমার জন্য ইম্পর্টেন্ট কেন? বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু চেক দ্যাট লার্নার আন্ডারস্টুড হোয়াট ইউ হ্যাভ কমিউনিকেট টু দেম। ঠিক আছে, মানে লার্নার আন্ডারস্টুডটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি তাদের সাথে কি কমিউনিকেট করতেছেন, বা আপনি যখন তাদের সাথে কমিউনিকেট করবেন তখন কি খুব ইম্পর্টেন্ট একটা চেক পয়েন্ট থাকবে লার্নারের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা। ঠিক আছে, বলছে কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং অন। ঠিক আছে, কি কি আন্ডারস্ট্যান্ডিং আমাকে বুঝতে হবে? আউটকাম অ্যান্ড কন্টেন্ট, অর্থাৎ আমি যে ইয়াগুলো দিচ্ছি তার আউটকাম এবং কন্টেন্টটা ঠিক আছে কিনা। লার্নিং সিকোয়েন্স অ্যান্ড স্ট্রাকচারটা আসলে তারা নিতে পারছে কিনা। সাপোর্ট মেকানিজম, ঠিক আছে, আমার আশেপাশের সাপোর্ট মেকানিজমগুলো ঠিক আছে কিনা। তারপর কি ফিডব্যাক অপরচুনিটিস আছে কিনা আমার ক্লাসে। অ্যাসেসমেন্ট টাস্ক, মানে অ্যাসেসমেন্ট হয় কিনা আমার এখানে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট কীভাবে নেওয়া যায়। ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমি নিতে পারি, সামেটিভ অ্যাসেসমেন্ট এনএসডিএ নিবে, এই টাইপের জিনিসগুলা আর জন্য তারা আসলে রেডি কিনা। ঠিক আছে, প্রিপার্ড কিনা, বা তাদেরকে এর আগে যখন লার্নিং সেশন পরিচালনা করা হয়েছে এই জিনিসগুলা তারা জানতো কিনা, যে আউটকাম কী জিনিস, কন্টেন্ট কী জিনিস, কনটেক্সট কী জিনিস, সিকোয়েন্স কী জিনিস। আপনারা সিকোয়েন্স কী জিনিস জানেন না? গত ক্লাসে আমরা পড়াইছি, মনে আছে আপনাদের সিকোয়েন্স কী জিনিস? নোন টু আননোন, তাই না? আমরা সিকোয়েন্সের ফরম্যাটগুলো আপনাদেরকে বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না, তবে এগুলা কিন্তু আপনারা মনে রেখে একটু পড়বেন। হ্যাঁ, ওকে, এখানে এই ইয়াটা আপনাকে একটু জেনে রাখতে হবে, জাস্ট শূন্য আকারে। হ্যাঁ, আমি কিন্তু শূন্যগুলা শূন্যর মতো করে বলতেছি আর মাসনোগুলা মাসনোর মতো করে বলতেছি। আইস ব্রেকিং মাসনো, গ্লস মডেল মাসনো, আর বাকি যা আমরা যা পড়লাম এতক্ষণ সবই কি শূন্য। ঠিক আছে, এরপরে দেখেন আছে প্রিন্সিপাল অফ লার্নিংয়ের প্রিন্সিপালগুলো আপনি কি শূন্য আকারেই জানবেন। হ্যাঁ, ওই যে বলছে যে ফলোয়িং বেসিক প্রিন্সিপাল, কি বলছে, আন্ডারলাইজ ইফেক্টিভ লার্নিং। তাহলে লার্নিংটাকে ঠিকভাবে করার জন্য এই প্রিন্সিপালগুলো আমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, বা জানা থাকা লাগবে। এটা আপনি শূন্য আকারে পড়বেন। হ্যাঁ, কী কী প্রিন্সিপাল আছে? প্রায়র নলেজ কী পরিমাণ আছে, মোটিভেট করা যাচ্ছে কি না। ঠিক আছে, লার্নারদের বিহেভগুলোকে ডিরেক্ট বা সাস্টেন লার্নিং বিহেভটাকে ধরে রাখা যাচ্ছে কি না। তারপর স্টুডেন্ট অর্গানাইজ নলেজ ডিটারমাইন্ড হাউ দে ইউজ ইট। ঠিক আছে, দ্য ওয়ে অফ স্টুডেন্ট অর্গানাইজড নলেজ, তার মানে আপনি যখন কোনো কিছু পড়াচ্ছেন এটা কি অর্গানাইজড ওয়েতে আমরা কি পড়াতে পারছি কি না। তারপর অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, আমাদের যে লার্নার আছে তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারছি কি না, নাকি আমি শুধু আমার মতো, এই যে এখন আমি যা করতেছি যে আমি শুধু আমার মতো পড়ায় যাচ্ছি, আপনারা শুধু আপনাদের মতো শুনে যাচ্ছেন। ঠিক আছে, মাস্টারি ইনভলভ ডেভেলপমেন্ট কি কম্পোনেন্ট স্কিল নলেজ অ্যাপ্লাইং দেয়ার কি অ্যাপ্রোপ্রিয়েটলি, তার মানে তাদেরকে আমি কি স্কিল তারপরে তাদের নলেজ এটাতে মাস্টারি করে দিতে পারছি কি না, যেন সে যখন অ্যাসেসমেন্টে বসবে এটা কি অ্যাসেসমেন্টে বসলে সে কি অ্যাসেসমেন্টে খুব দ্রুত কি হয়ে যেতে পারে, কম্পিটেন্ট হয়ে যেতে পারে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি প্রিন্সিপাল অফ লার্নিং গোল। আমার মেন কথা, আমি যখন কাউকে কোনো কিছু শেখাবো এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে শেখাতে হবে। জাস্ট আপনি শূন্য আকারে পড়বেন। এরপরে যে ইম্পর্টেন্ট পার্ট সেন্স অ্যান্ড লার্নিং স্টাইল একেবারে মাস্ট নো। ঠিক আছে, অন্য কিছু পড়েন না পড়েন ইম্পর্টেন্ট না, কিন্তু কি এই মাস্ট নো এই অংশটা অবশ্যই আপনাকে পড়তে হবে, এবং এটাও কিন্তু আমি আপনাকে পড়াইছি আগে। ঠিক আছে, তাহলে লার্নিং স্টাইলের ভিতরে কমন একটা স্টাইল হচ্ছে আমরা সংক্ষেপে বলি ভার্ক। এই ভার্কটাকে আপনাকে পড়তে হবে, কারণ এখান থেকে অবশ্যই অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। ভার্গের ভিতর কি আছে? ভি ফর ভিজুয়াল, ভিজুয়ালের ভিতরে ভিজুয়াল বুঝি নাই। আচ্ছা, এটা তো আগে পড়িয়েছিলেন আমাদেরকে যে ভার্ব মানে ভিডিয়াল ভিজুয়াল এরিয়া অডিটরি। আমি তো শুধু নামগুলা পড়িয়েছিলাম। হ্যাঁ, আজকে পড়বেন এটা আসলে কেন পড়তে বলছিলাম, কারণ এখান থেকে অনেক বেশি কি অবজেক্টিভ থাকার সম্ভাবনা, মানে এই যে এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে কয়েকটা বিষয় দিয়ে দিছে, এই যে চার্ট, গ্রাফস, ফ্লো চার্ট। হ্যাঁ, এই যে নামগুলা চার্ট আছে, গ্রাফ আছে, ফ্লো চার্ট আছে, তাই না? এই ফ্লো চার্ট দিয়ে বললো এটা কিসের অংশ? ভিজুয়াল, অডিটরি, রিড, কাইনিস্থেটিক, না কিসের অংশ?
ক্লিয়ার? এই টাইপের কি মানে এমসিকিউগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার মানে শুধু নামগুলা মুখস্থ তো আপনি করবেনই, কিন্তু নামের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাকে কি মুখস্থ করতে হবে। তাহলে এখানে আপনাকে একটুও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা লাইন পড়তে হবে। হ্যাঁ, চার্ট, গ্রাফস, তারপরে কি ফ্লো চার্ট অ্যান্ড সিম্বলিক অ্যারো, সার্কেল, হেরিচেরি, তারপরে কি আদার্স ডিভাইস ইনস্ট্রাক্টর ইউজ দ্য সিম্বলাইজড আর কি প্রেজেন্টেড ইন ওয়ার্ড। তার মানে সহজ কথা, যে কোনো জিনিস ভিজুয়ালাইজডভাবে যখন আমি কোনো কিছু দেখাচ্ছি সবগুলাই কি ভিজুয়ালের ভিতরেই পড়বে। আর অডিটরির ভিতরে কি কি আছে? অডিটরির ভিতরেও আছে অনেক জিনিস, যেমন কি এখানে আমরা বলতে পারি লেকচার, টিউটোরিয়ালস, ট্যাবস, তাই না, গ্রুপ ডিসকাশন, স্পিকিং। তাহলে স্পিকিং দিয়ে বললো এটা কি ওয়েব চার্ট। হ্যাঁ, তারপর কি টেকিং থিঙ্কিং থট, কোনো জিনিস নিয়ে কথা বলে চিন্তা করতে বললাম তাকে। এই টাইপের জিনিসগুলো কি হবে অডিটরির ভিতরে পড়বে। রিড অ্যান্ড রাইট, হ্যাঁ, রিড অ্যান্ড রাইটে অনেক এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, রিড অ্যান্ড রাইটের ভিতর থেকেও কি প্রশ্ন এরকম আসতে পারে, কোনটা রিড মানে রাইট। এটা আসলে কি খুব ইম্পর্টেন্ট না, তবে অডিটরি এবং ভিজুয়াল লাস্টে হচ্ছে কাইনিস্থেটিকটা বেশি ইম্পর্টেন্ট। কাইনিস্থেটিক মানে কি একদম হাতে কলমে, ঠিক আছে, যে আপনি কাজ করে শিখতেছেন। ঠিক আছে, টু ডো মানে কি ডো, কি বলছে, টু ডো ইন অর্ডার টু লার্ন, আপনি শেখার জন্য করতেছেন, করে করে শিখতেছেন। তাহলে করে করে শিখতেছেন যেটা, এটাকেই কি বলা হচ্ছে, কাইনিস্থেটিক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ভার্বটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে উইথ এক্সপ্লেনেশন। ঠিক আছে, রিড রাইট কাইনিস্থেটিকের এক্সপ্লেনেশন সহ পড়তে হবে। নেক্সট ওয়ান, লার্নিং ডোমেন। এটাও আমি পড়াইছি না, আমার যতটুকু মনে পড়ে লার্নিং ডোমেনটাও আমি আপনাকে দিছি। তাহলে এটাও কিন্তু মাস্ট নো। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপ। ঠিক আছে, মনে রাখার সংক্ষেপে উপায় হচ্ছে ক্যাপ। এই ক্যাপটাও আপনাকে মাথায় রাখতে হবে, এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন আসে। ঠিক আছে, আমি আগে পড়াইছি এই জন্যই যে আপনি যদি পড়ে থাকেন, এই যে এখন আপনার পরিচিত লাগবে। আর আপনি যদি না পড়ে থাকতেন তাহলে আপনার কাছে যা আছে তাই। ক্লিয়ার আপনি? আচ্ছা, তাহলে কোগনিটিভ, ইফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর একদম মুখস্থ করে ফেলবেন। কোগনিটিভ মানে কি মেন্টাল স্কিল মানে নলেজ, এফেক্টিভ মানে কি অ্যাটিটিউড ইমোশন, হ্যাঁ, আর সাইকোমোটর মানে কি, সাইকোমোটর মানে হচ্ছে কি আমরা স্কিল। ঠিক আছে, ম্যানুয়াল আর ফিজিক্যাল স্কিল। এটাকেই আমরা বলছিলাম হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, তাই না, কিছুক্ষণ আগে বললাম। কোগনিটিভ মানে হচ্ছে কি, কোগনিটিভ মানে হচ্ছে হেড, এফেক্টিভ মানে হচ্ছে হার্ট, আর সাইকোমোটর মানে হচ্ছে কি হ্যান্ড। ঠিক আছে, এখানে তার এইগুলো পড়তে হবে যে কোগনিটিভ বলতে কি বোঝায়। কোগনিটিভ ডোমেন ইনভলভ দ্য নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টেলেকচুয়াল স্কিল। তাহলে পরীক্ষায় আসলো ইন্টেলেকচুয়াল স্কিলটা কি, আপনাকে বলতে হবে এটা কোগনিটিভ। ঠিক আছে, এফেক্টিভ, এফেক্টিভ বলতে কি কি আছে, ফিলিংস, ভ্যালু, অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে, এই টাইপের মোটিভেশন, এই টাইপের জিনিসগুলোকে আমরা কি বলতেছি, এনথুজিজম, অ্যাটিটিউড, সবগুলা কিন্তু এফেক্টিভ। সাইকোমোটর, সাইকোমোটর মানে আমরা সরাসরি কি মানে করে করে শিখতেছি, যেমন স্পিড, প্রিসিয়াস, ডিস্টেন্স, এই টাইপের জিনিসগুলা কি সাইকোমোটর। ফিজিক্যাল মুভমেন্ট, কোঅর্ডিনেশন, ঠিক আছে, মোটর স্কিল এরিয়া, এই সবগুলা জিনিস কি সাইকোমোটর। তাহলে আপনাকে কোনটা সাইকোমোটর, কোনটা এফেক্টিভ, কোনটা কোগনিটিভ, কোনটা ভিজুয়াল, কোনটা অডিটরি, কোনটা কাইনিস্থেটিক, একদম ঠোঁটস্থ থাকা লাগবে। ক্লিয়ার? এই প্রত্যেকটাই মাস্ট নো। এখানে একটা কমন টার্মস দেওয়া আছে যে ট্রেডিশনাল ট্রেনিং এবং কি সিবিটিএ ট্রেনিং প্রোগ্রামের মধ্যে পার্থক্য কী। আপনাদের যদি এটা একদম কমনলি আমরা কি আমাদের মতো করেই দিতে পারবো, এটা নিয়ে আসলে আমাদের খুব একটা বেশি কমপ্লিকেশন হওয়ার কথা না, তাই না। আমরা বুঝতেই পারি যে কি সিবিটিএ ট্রেনিং আর এডুকেশনাল ট্রেনিংয়ের মধ্যে মানে নর্মাল স্কুল কলেজের ট্রেডিশনাল ট্রেনিংয়ের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে। ঠিক আছে, এই পার্থক্যটা আপনারা জাস্ট একবার রিডিং পড়লে হয়ে যাবে। কমন কয়েকটা জিনিস যেমন তা আমি বলে দিচ্ছি। এখানে বলছে কি যে ইনস্ট্রাক্টর ফোকাস অর ম্যানেজিং ইনস্ট্রাকশন। ঠিক আছে, বলছে আরেকটা বলছে কি সিবিটি এর ক্ষেত্রে ইনস্ট্রাক্টর ফোকাস অন ম্যানেজিং লার্নিং। ঠিক আছে, তার মানে এখানে ইনস্ট্রাকশন মানে ফোকাসটাই থাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী সিলেবাসটাকে শেষ করা, আর এখানে ফোকাসটা থাকে লার্নিং রিলেটেড। মোস্ট স্টুডেন্ট ইন্টার অ্যাবাউট দ্য সেম টাইম, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল কলেজে ভর্তি হয় জানুয়ারি মাসে, শেষ করে ডিসেম্বর মাসে, তাই না, একেবারে একই টাইমে ঢুকে একই টাইমে পাস করে বের হয়। বাট এখানে কিন্তু এরকম না, এক একজন স্টুডেন্ট এক এক সময় আসতেছে। ঠিক আছে,
এক এক স্টুডেন্ট এক এক সময় এসে মানে বছরের বিভিন্ন সময় এসে বিভিন্ন রকম কোর্স করতেছে। তারপরে বলছে কি অল স্টুডেন্ট কভার দ্য সেম ম্যাটেরিয়ালস। এখানে অল স্টুডেন্ট, যত স্টুডেন্ট আছে ক্লাস 6-এর সব স্টুডেন্ট সারা বাংলাদেশে একই বই পড়ে, তাই না? তাহলে অল স্টুডেন্ট কি কভার দ্য সেম ম্যাটেরিয়ালস। বাট এখানে কিন্তু কি ডিফারেন্ট স্টুডেন্ট মেবি কি ট্রেন ফর দ্য ডিফারেন্ট অকুপেশন উইথিন দ্য সেম প্রোগ্রাম। একই প্রোগ্রামের আন্ডারে ডিফারেন্ট অকুপেশন থাকতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতেছি কেয়ার গিভিংয়ের মধ্যে কি আছে? চাইল্ড কেয়ার আছে, অ্যাডাল্ট কেয়ার আছে, তাই না? স্পেশাল নিড আছে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কি কেয়ার গিভিংয়েরই অংশ, বাট প্রত্যেকটা জিনিসের ফোকাস কিন্তু কি আলাদা আলাদা জায়গায়। এইগুলো আমরা জাস্ট পড়লেই পারবো, এখানে আহামরি কঠিন কিছুই নাই। আপনি শুধু 5-6টা পয়েন্ট মনে রাখবেন। যদি আপনাকে বাই দিস টাইম কখনো এরকম করে ধরে, আপনি আমাকে বলেন তো ট্রেডিশনাল সিস্টেম আর সিবিটি এর প্রোগ্রামের মধ্যে দুইটা পার্থক্য বলেন তো। বাট প্রশ্নে আসলো যে ট্রেডিশনাল লার্নিং সিস্টেম এবং সিবিটি এর লার্নিং সিস্টেমের মধ্যে কি পার্থক্য লেখা নেই। 1 মার্কসের জন্য তো আপনি সবগুলা দিবেন না, তাই না? আবার কি এখান থেকে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসতে পারে, সেই জন্য একবার রিডিং পড়বেন আর 2-3টা মুখস্থ করবেন। যে এখানে বলছে ইনস্ট্রাক্টর কন্ট্রোল দ্য কি লার্নিং পেস, আর এখানে বলছে ইজ স্টুডেন্ট প্রোগ্রেস অন হিজ অ্যান্ড হার ওন পেস। ঠিক আছে, এখানে ইনস্ট্রাক্টর বলে দেয় প্রত্যেক ক্লাসে এই তোরা এটা পড়ে আসবে, এটা পড়বি পরীক্ষা এটা আসবে। আর এখানে কি মানে স্টুডেন্টই কি এর সাথে এমনভাবে কাজ করে যে প্রত্যেকটা কাজে স্টুডেন্ট নিজেরাই মাস্টার হয়ে যায়। এমনভাবে শেখানো হয় যে নিজেরাই কি হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে। কারণ তারা যদি মাস্টারিং না করতে পারে আলটিমেট তারা কিন্তু কম্পিটেন্ট হতে পারবে না। ঠিক আছে, সো কম্পিটেন্ট হওয়ার জন্যই তাদেরকে কি মাস্টারিং করতে হবে। তার মানে এই দুইটা সিস্টেমের মধ্যে রাত দিন পার্থক্য। ঠিক আছে, এই জন্য আমাদের ট্র্যাডিশনাল অনেকে আমরা এইভাবে বলি যে অনেকে আছে না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, ঠিক আছে, এখন কেউ যদি বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বেকার তৈরির কারখানা, আপনার কি মনে হয় সে খুব বেশি ভুল বলছে? বা আমাদের যে ইউনিভার্সিটি পড়ালেখা এটা কি বেকার তৈরির কারখানা, এটা যদি বলে তাহলে কি খুব ভুল বলতেছে? কারণ কি আমি আসলে মানে এমন একটা টপিকসে পড়াচ্ছি যে টপিকসে আমার স্টুডেন্ট ক্যারিয়ার গড়বে না। একজন পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স পড়তেছে, সে ক্যারিয়ার করবে হয়তো ব্যাংকে যে। একজন বিবিএ পড়তেছে, সে ক্যারিয়ার করবে হয়তো পুলিশ হয়ে। ঠিক আছে, একজন যে কাজ করতেছে সেই কাজে ক্যারিয়ার না গড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এরকম কাজ যদি করে তাহলে তার জন্য ওই যে মানে অনার্স লেভেলের যে ইন্টারমিডিয়েট লেভেলের যে মানে টাইমটা লস হলো, এটা অনেক বড় লস না? এর থেকে তো ভালো উচিত কি তাকে করে ফেলা, মানে ছোটোবেলা থেকে ওই যে এসএসসির পর থেকে কোনো একটা, যেমন নার্সিংয়ের কথা চিন্তা করেন, নার্সিংটা কি ওই অনার্স মাস্টার্সের মতো? এটা একদম প্রফেশনাল বেস পড়াশোনা, তাই না? ইঞ্জিনিয়ারিং কি প্রফেশনাল বেস পড়াশোনা? তাহলে আমাদের পড়াশোনাটাকে কি প্রফেশনাল বেস করা উচিত না? যে অ্যাটলিস্ট কি ছেলেমেয়েরা যা করবে এটা নিয়েই থাকতে হবে, এটা নিয়েই সে কি ডেভেলপ করবে। আমাদের ইয়াটাও এইভাবে ডেভেলপ করা উচিত যে এখানে ছেলে মেয়েদের কিছু করার জন্য সুযোগ থাকে। বাট আমাদের আমাদের যারা গভর্নমেন্টসে আছে তারাও চিন্তা করে যে একটা কোর্স পরিচালনা করা দরকার, না হলে মানুষজন বলবে অশিক্ষিত সব। আর আমাদের টিচারও ওইভাবেই চিন্তা করে যে অ্যাটলিস্ট অনার্সটা পাস কর, না হলে কী করবি, বলতে তো পারবি অনার্স পাস। বাট বাস্তবতা কিন্তু আলাদা। ওকে, তাহলে এতটুকু জিনিস পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের ইয়েতে যাই। এখানে বলছে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেম। দেখেন আমরা এর আগে পড়ছি প্রিন্সিপাল অফ কি, একটা প্রিন্সিপাল পড়লাম যে আমাদের লার্নিং সেশনটা বা ট্রেনিং সেশনটা কীভাবে পরিচালনা করতে হবে, বা ট্রেনিং সেশনের প্রিন্সিপালগুলো কী কী। ঠিক আছে, তাহলে ইফেক্টিভ অফ লার্নিং ইফেক্টিভ মানে ইফেক্টিভলি কোনো জিনিস শেখার জন্য কী কী প্রিন্সিপাল অ্যাপ্লাই করা লাগে। আর এখানে যে প্রিন্সিপালটা দেওয়া আছে সেই প্রিন্সিপাল হচ্ছে কি কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেম। মানে একটা কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেমের কী কী প্রিন্সিপাল আছে। বলছে ট্রেনিং ইজ বেসড অন কারিকুলাম, ট্রেনিংটা অবশ্যই কি কারিকুলাম বেস হবে। লার্নিং ইজ মডিউলার ইজ এ স্ট্রাকচারাল, এই যে আমরা সিবিএলএমটা পড়াচ্ছি এটা একটা কি মডিউলার লার্নিং স্ট্রাকচার। তারপর কি ট্রেনিং ডেলিভারি ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড সেলফ পিস,
একেবারে ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে এবং সেলফিশ, যে যেভাবে বুঝে তাকে কি ওইভাবে বোঝাতে হেল্প করতে হবে। ট্রেনিং ইজ বেসড অন কি ওয়ার্ক, এই ট্রেনিংটা অবশ্যই কি বেসড অন ওয়ার্ক। এই যে দেখেন, হয়তো আপনারা ভাবতেছেন কই স্যার আপনিও তো ট্রেনিং করাচ্ছেন, আমাদের ওয়ার্কের উপর বেস করে তো করাচ্ছেন না। বাট বাস্তবতা দেখেন, যদিও আমরা অনলাইন ক্লাস করাচ্ছি তারপরেও কিন্তু বারবার বলতেছি যে আপনার ট্রেনিং সেশন পরিচালনা যখন আপনি নিজে করবেন তখন কোন কোন বিষয়গুলো জানলে আপনার ট্রেনিং সেশনটা ডেভেলপ হবে। আমরা কিন্তু এটা নিয়েই বারবার ফোকাস করতেছি যে কখন আপনি ট্রেনিংটা স্টপ করে দিবেন, কোন কোন ক্ষেত্রে অ্যাসেসমেন্ট স্টপ করে দিবেন, কি কি শিখলে আপনার অ্যাসেসমেন্টটা ভালো করে নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলাই কিন্তু আমরা আপনাকে বারবার ফোকাস করে বলতেছি। এখন এটা যদি লাইভ ক্লাস হইতো সেই বিষয়টা আলাদা হইতো, আর এটা যেহেতু কি অনলাইন ক্লাস সেই বিষয়টা আলাদা। শুনেন, কখনোই কোনো দিন কোনোভাবে, ঠিক আছে, অনলাইন ক্লাস লাইভ ক্লাসের বিকল্প হিসাবে কোনো কালেই আসবে না। ঠিক আছে, কোনো কালেই লাইভ ক্লাসের বিকল্প অনলাইন ক্লাস কখনোই আসবে না। ঠিক আছে, অনলাইন ক্লাসে এটা আসলে কি, মানে আমরা যদি বলি ইমার্জেন্সি একটা ক্লাস, মানে একেবারেই পারতপক্ষে কি কোনোভাবেই মেনটেন করা যাচ্ছে না, তখন আমরা অনলাইন ক্লাসের কথা চিন্তা করতেছি। এবং অনলাইন ক্লাসের শেখাটাও ইমার্জেন্সি লেভেলেই হয়। ঠিক আছে, অনেকে মনে করে যে অনলাইন বেস পড়াশোনা করলেই তো ভালো। আপনি বিলিভ করেন আর না করেন, অনলাইন বেস পড়াশোনা মানে এটা একটা ইমার্জেন্সি কেস, ইমার্জেন্সি পড়াশোনাই হবে। ঠিক আছে, বাট লাইভ ক্লাসের মতো ক্লাস কখনো কোনোভাবেই নিতে পারবেন না আপনি। ঠিক আছে, হ্যাঁ, এটা এটা যদি অনলাইন ক্লাসটা যদি ক্লাসের মূল বেসমেন্ট হইতো, ঠিক আছে, অনেক অনেক বছর আগে কি পৃথিবীতে যত বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, আমেরিকাতে যত বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি, যে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেকে স্বপ্ন দেখে, ওই সকল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত, তারা সব অনলাইন ক্লাসের দিকে কি স্টুডেন্টদের নিয়ে যাইতো। ঠিক আছে, কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যেতে হইতো না। ঠিক আছে, রিসার্চ সব বন্ধ হয়ে যেত। ঠিক আছে, পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছুই শিখতো না। ঠিক আছে, এখন আমরা অনলাইন ক্লাসে কেন যাচ্ছি? এই যে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করছেন, চাইলেও কি এসে ক্লাস করতে পারবেন না, আপনি বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে ব্যস্ত আছেন, এই জন্য আমরা আপনাকে কি অনলাইন ক্লাসের ব্যবস্থা করতেছি। এটা কিন্তু একেবারেই একটা কি, মানে ইমার্জেন্সি ব্যবস্থা, এমন না যে এটা কি বিকল্প ব্যবস্থা। বিকল্প বলতে আমরা সেটাই বুঝতেছি যে অল্টারনেটিভ, এটা না হলেও চলে, যে আমার লাইভ ক্লাস না হলেও চলে, অনলাইনে আমার চলে যাবে। ঠিক আছে, এটাকে বিকল্প বলা যেতে পারে। তবে অনলাইন ক্লাসগুলোতে আপনি হেল্প নিতে পারেন, এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, কিন্তু এটা আপনার জন্য কি কখনো মানে মেইন কিছু হবে না। ঠিক আছে, ঠিক আছে, এখানে বেশ কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, আপনি জাস্ট একবার রিডিং দিবেন, আর কি 2-3টা প্রিন্সিপাল মনে রাখবেন, কেউ যদি জিজ্ঞেস করে অ্যাটলিস্ট যেন বলতে পারেন। ঠিক আছে, যেমন আপনি এগুলো মনেও রাখতে হবে না যে সবসময় কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ে কি আরপিএলটা থাকবে, তারপরে কি অ্যাপ্রেন্টিসশিপটা কি থাকবে, এগুলো একদম কমন জিনিস না। অ্যাপ্রেন্টিসশিপ এটা আমরা কত আগে থেকে পড়ে আসলাম, আরপিএল এটা কমনলি থাকতেছে। তারপর সিবিএলএম বেস, তার মানে কি কারিকুলাম বেস পড়াশোনা এখানে সবসময় হবে। তারপরে কি বেসড অন ওয়ার্ক, মানে কি একদম ওয়ার্ক পারফরমেন্সের সাথে বেস করে এটা হবে। কয়েকটা জিনিস আসলে কি মনে রাখলেই হয়ে যায়, মুখস্থ করার কিছুই থাকে না। এরপর আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট, মানে বছরের মধ্যে কতবার যে লোকজন ঢুকে আর কতবার যে বের হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে এটাও কি শূন্য। ঠিক আছে, ওইটাও শূন্য, এই প্রিন্সিপালও শূন্য, ওই প্রিন্সিপালও শূন্য। আর এই পাশে আরেকটা জিনিস হচ্ছে মাস্ট নো, এটা আপনাকে একদম মাস্ট নো আকারে পড়তে হবে। হ্যাঁ, এটা একদম পরীক্ষাতে শর্ট কোশ্চেন আকারেই আসে। বলছে অ্যান ইফেক্টিভ টিভেট টিচার অ্যান্ড ট্রেনার উইল বি, একজন ইফেক্টিভ টিচার অ্যান্ড ট্রেনারকে অবশ্যই এই 3টা জিনিস জানা থাকা লাগবে, মানে 3টা জিনিস তার ভিতরে থাকাই লাগবে। এক নম্বর হচ্ছে তাকে প্রিপারেড থাকতে হবে, তার ডেলিভার্ড মেথডটা ভালো থাকতে হবে, তার রিভিউ ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে, তাহলে তাকে অবশ্যই কি প্রিপার থাকতে হবে কিসে অ্যাবল টু পারফর্ম দ্য জব টাস্ক। ঠিক আছে, চিন্তা করেন আপনি একজন ট্রেনার হিসেবে গেছেন, আপনি নিজেই কাজটা ভালো পারেন না, এটা হয়? এটা কি হবে না এটা। তাহলে আপনাকে যে টাস্কটা আপনি পড়াতে যাচ্ছেন সেই টাস্কটা নিজে পারফর্ম করতে হবে।
ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার্স লার্ন, আপনাকে বুঝতে হবে লার্নার্স কীভাবে শিখে, একদম মুখস্থ করে ফেলতে চেষ্টা করবেন, ঠিক আছে। প্রিপার দ্য সেশন কেয়ারফুলি, একবার মানে লজিক্যালি আপনি যদি পড়েন তাহলে মুখস্থ করতে হবে না, এমনি মনে থাকবে। প্রিপার দ্য সেশন কেয়ারফুলি, সেশনটাকে সুন্দর করে তৈরি করে নিতে হবে। সিকোয়েন্স অফ ইনফরমেশন লজিক্যালি, আপনাকে ইনফরমেশনটাও সাজাতে হবে কি লজিক্যালি। ইনফর্ম দ্য লার্নার হোয়াট এক্সপেক্টেড ফ্রম দেম, আপনাকে লার্নারকে ইনফর্ম করতে হবে আপনি তাদের কাছ থেকে আসলে কী চাচ্ছেন। ডেভেলপ লার্নিং ম্যাটেরিয়াল অ্যান্ড এনকারেজ লার্নার পার্টিসিপেশন, এইটুকু জিনিস আপনার জন্য ম্যান্ডেটরি আপনি যদি কোনো জায়গায় ট্রেনার হিসাবে কাজ করতে যান। 2 নাম্বার ডেলিভার, কি বলছে, ড্র আপন দ্য লার্নার লাইফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তাহলে লার্নারের লাইফ এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস আপনাকে কি নিতে হবে। তারপর ইউজ দ্য ভ্যারাইটি অফ ডেলিভারি মেথড, বিভিন্ন রকম ডেলিভারি মেথড আমরা যা পড়লাম ওইখান থেকে আপনি ইউজ করতে পারেন যে কোনো একটা। ইনকারেজ ওপেন ডিসকাশন, ওপেন ডিসকাশনকে এনকারেজ করতে হবে। মেক লার্নিং ফান, লার্নিংটাকে ফান করতে হবে, মানে ফান করে পড়াতে হবে, এমনভাবে পড়ানো যাবে না গুরু গম্ভীর প্রিন্সিপালের মতো করে, ঠিক আছে, দেখলেই ভয় করে। হ্যাঁ, প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কি কনস্ট্রাকটিভ ফিডব্যাক, সবসময় বলতেছি একটা ফিডব্যাক আপনাকে ফিডব্যাক দেওয়া শিখতেই হবে, ঠিক আছে। এবং ফিডব্যাকটা কি হবে, কনস্ট্রাকটিভ হবে। কনস্ট্রাকটিভ ফিডব্যাকের কয়টা বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য, এখানেও আছে, আমরা পড়ব। ফিডব্যাকের 3টা বৈশিষ্ট্য কী কী, মানে 3টা পার্ট কী কী। 1 নম্বর পার্ট হচ্ছে পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ ফাইন্ডিং, তারপরে কি নেগেটিভ ফাইন্ডিং, এরপরে কি পজিটিভ ফাইন্ডিংটাকে আপগ্রেডেড করার জন্য মোটিভেটিং ফাইন্ডিং বা আরেকটা পজিটিভ ফাইন্ডিং বলতে হবে, বা তার যে দুর্বলতা উইকনেস আছে সেটা কিভাবে দূর করবে তার একটা কি কনস্ট্রাকটিভ গাইডলাইন দিতে হবে। এরপরে কি প্রোভাইড দ্য কি অপরচুনিটিস অ্যান্ড প্র্যাকটিস, আইডেন্টিফাই লিঙ্কেজ অফ ফার্দার লার্নিং, রিভিউটা নিতে হবে। চেক দ্য আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, চেক ফিডব্যাক, প্রোভাইড টাইমলি অ্যাসেসমেন্ট, এনশিওর লার্নিং আউটকাম, চেক দ্য সেশন, হ্যাভ মিট লার্নার নিডসটা আসলে কি মিট করছে কি না। এই কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, ওকে। আর এই কয়েকটা জিনিস অ্যাভয়েড করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা মাস্ট নো। এই কয়েকটা জিনিস আপনাকে অ্যাজ এ ট্রেনার হিসাবে অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো আপনার ভিতরে থাকা যাবে না। কি কি জিনিস আপনার ভিতরে অ্যাভয়েড করতে হবে, এখানে কয়েকটা জিনিস আপনি নিজেই বুঝবেন। হ্যাঁ, বলছে কি বিং পোরলি প্রিপার্ড, আপনাকে আসলে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে, ঠিক আছে। ল্যাকিংস ভ্যারাইটি, তারপর আন্ডারএস্টিমেট দ্য এক্সিস্টিং স্কিল অ্যান্ড অ্যাবিলিটি অফ লার্নার, মনে করেন একজন লার্নার একটা কিছু লাইফ এক্সপিরিয়েন্স আছে, এখন আপনি তাকে এমনভাবে আন্ডার এস্টিমেট করলেন, এমনভাবে অপমান করলেন যে এইসব ভুলভাল কোথা থেকে শিখে আসছেন আপনি, এইসব ভুলভাল শিখছেন দেখেই তো লাইফে কিছু করতে পারছেন না, করতে পারবেনও না যদি এই ভুলভাল, এই যে তাকে আপনি উল্টাপাল্টাভাবে কথাগুলো বললেন, তার লাইফ সে এই জিনিসটা আপনি শিখাতে চাচ্ছেন, এটা সম্পর্কে তার একটা ধারণা আছে, এটা তো আপনার জন্য পজিটিভ, তাই না। বাট এটাকে আপনি কী নিলেন, নেগেটিভ হিসাবে নিলেন। আপনি মনে মনে ভাবতেছেন আপনার ভয়টা কি, যে একটা জিনিস বুঝেন যে আপনার প্রিপারেশন ভালো না, আপনি আসলে ভালো প্রিপারেশন নিয়ে আসেন নাই। এখন ক্লাসের মধ্যে যদি একজন পণ্ডিত স্টুডেন্ট থাকে যে মোটামুটি ভালো বুঝে, এরে তো আপনি সবসময় কী করতে চাবেন, ডোমিনেট করতে চাবেন, এই আপনি চুপ থাকেন, এত কথা বলেন কেন, ঠিক আছে, এত বেশি বুঝলে তো আপনি এখানে থাকতেন, চুপচাপ বসে থাকেন, মানে তাকে আপনি কোনো সুযোগই দিবেন না। বাট এটা কিন্তু কি সিবিটি এর ক্লাসের জন্য কোনোভাবেই অ্যাপ্রুভ না। সিবিটি এর ক্লাসে সে যদি ভালো জানে তাকে ফ্লোর দেওয়া উচিত, ঠিক আছে। আপনার এইটুক চিন্তা করা যাবে না যে আরে আমি তাকে ফ্লোর দিলে আমার চাকরি থাকবে নাকি। একটা বিষয় সম্পর্কে সে ভালো জানতেই পারে, আপনি কেন হিংসা করতেছেন এই বিষয়টাতে, ঠিক আছে। একটা মানুষ কি সব বিষয় ভালো জানে, আমি কি সব বিষয় ভালো পারি। এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার থেকে অনেক ভালো প্রেজেন্টেশন দিতে পারেন, ঠিক আছে, আপনার মধ্যে অনেকেই আছেন আমার থেকে অনেক ভালো ইংরেজি বলতে পারেন, আমার থেকে অনেক ভালো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের সাথে যাদের সাথে কথা বলছি প্রত্যেককেই মনে হয়েছে কি আপনারা অনেক বেশি কোয়ালিটিফুল, আমার থেকে অনেক বেশি। এখন আমি যদি আপনাদেরকে আন্ডার এস্টিমেট করি, আপনার এই কোয়ালিটিটাকে বিল্ড আপ না করতে হেল্প করি, তাহলে এটা কিন্তু কি আমার ট্রেডিশনাল সিস্টেমের পড়াশোনার মধ্যেই পড়ে যাবে, ঠিক আছে। সিবিটি এর সিস্টেমে এইভাবে পড়াশোনা করায় না। সিবিটি এর সিস্টেমের মূল বিষয়টা হচ্ছে ফোকাস, আপনি একটা জিনিস জানেন, আমি শুধু দেখবো আপনার গ্যাপ আছে কোন জায়গায়, এই গ্যাপটা বের করার জন্য আমার নিজের ভালো প্রিপারেশন থাকতে হবে, এই গ্যাপটা আপনাকে ধরাই দিয়ে আপনাকে আরও ডেভেলপ করা, মানে আপনি তো এমনিতেই ডেভেলপড, আপনাকে আরও বেশি কি ডেভেলপ করতে হেল্প করা,
ঠিক আছে, এখানে কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলোকে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, যে এইগুলো আমার ভিতরে কোনোভাবেই কি আসতে দেওয়া যাবে না। এই যে বলছে প্যাট্রোনাইজিং লার্নার, মানে আপনি এমন একটা ভাব ধরতেছেন ক্লাসে, আমাদের স্কুল কলেজের ইউনিভার্সিটির টিচাররা মাঝে মাঝে ধরে হয়তো, মানে আমি ব্যক্তিগতভাবে কখনো দেখি না, বাট আমি এটা জানি, শুনছি যে একমাত্র উনিই পৃথিবীতে একটা মানুষ যে জানে, আর পৃথিবীতে আমরা যারা ক্লাসে আসি তারা কিচ্ছু জানি না। ঠিক আছে, আর কেউ কিছু জানলেও উনি এমনভাবে উড়ায় দেয় যে উনি কোনো পাত্তাই দিবেন আপনাদেরকে। ঠিক আছে, এই অভ্যাস থাকলে আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আবার অনেকের আছে লেকিং ইম্প্যাথি আছে, নট লিসেনিং আছে, ভালো করে কারোর কথা শুনে না, খালি বলতেই থাকে বলতেই থাকে। মেকিং অ্যাজামশন, মানে কি দ্রুত অ্যাজাম করে ফেলে যে আপনি একটা কথা বলতে গেছেন, ও সাথে সাথে ওইটাতে বুঝে ফেলবে যে এই লোক বেশি বোঝে, এর কথা বলতে দেওয়া যাবে না, এর কথা বলতে দিলে আমার ক্লাস নিতে দিবে না, 12টা বাজে আমার চাকরি থাকবে না। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আমাদের ভিতর থেকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে অ্যাজ এ কি ট্রেনার হিসেবে, ইফেক্টিভ ট্রেনার হিসেবে কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি 3-4টা জিনিস দিতে পারবেন না, খুব ইজিলি দিতে পারবেন, যদি একবার রিডিংও পড়েন তাও দিতে পারবেন। আচ্ছা, লাস্ট ওয়ান একটা কথা বলছে যে এটাও আপনার আসলে কি অ্যাভয়েড করা উচিত, নট হ্যাভিং এনি রিয়েল এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আপনার যদি কোনো একেবারে রিয়েল এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু আপনার জন্য কি ট্রেনিং করানো কঠিন। ওকে, তাহলে এটা আমাদের একদম মাস্ট নো আকারে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে ইন সিবিটিএ সিস্টেম দ্য ফলোয়িং আউটলাইন অফ দ্য কি রোল অফ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে কতগুলো আউটলাইন এবং রোল দেওয়া হয়েছে, এগুলো কি স্টুডেন্টদের জন্য। এটা আপনি জাস্ট কুড নো আকারে কি পড়ে নেবেন। ঠিক আছে, যে এটা স্টুডেন্টদের জন্য একটা, যেমন কি দে মে বি স্পিড আপ, স্লো ডাউন, ঠিক আছে, তারপরে স্টপ অর ইভেন রিপিটেড টাস্ক। ঠিক আছে, স্টুডেন্ট মে সিলেক্ট মডিউলস ইউনিট অফ কম্পিটেন্সি ওয়ান্ট টু লার্ন দে কি হোয়েন দে ওয়ান্ট টু বি কি লার্ন দে রিজন। মানে মেন কথা কি স্টুডেন্ট বেসড ফোকাসটা তো দিতে হয় আমাদের, এই জন্য স্টুডেন্টের উপর কি করতে হয়, যে স্টুডেন্টকে কখনো স্পিড আপ নিয়ে যেতে হয়, কখনো স্লো ডাউন। দেখেন আপনাদের যদি আমরা সিম্পলি বলি, আপনি কি জানেন যে আমরা যখন আপনাদের এই কোর্সটা শুরু করছি, এই কোর্সটা শুরু করার সময় আপনাদের প্রথম সিবিএলএমটা আমরা কয়টা লেকচারে শেষ করছি? যদি কারো মনে থাকে, কেউ যদি বলতে পারেন, আনসার করতে পারবেন যে আমাদের ফার্স্ট সিবিএলএমটা শেষ করতে কয়টা লেকচার লাগছে? একজনেরও মনে, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট, মানে ওই যে প্রথম দিন যে আমাদের আক্তার ভাই সহ কথা বললো, হ্যাঁ, ওই আক্তার ভাইয়ের কথা বলার ওই দিনের ক্লাসে তো আমরা কোনো ক্লাস দিতে পারি নাই, তাই না? ঠিক আছে, ওই ক্লাসটা সহ যদি ধরি তাহলে 4টা ক্লাস লাগছে। তাহলে একটা সিবিএলএম আমরা শেষ করছি 4টা ক্লাসে। আজকে আমাদের 13তম ক্লাস, কয়টা সিবিএলএম পড়া হয়েছে জানেন? এটাতে 12তম সিবিএলএম আমরা পড়তেছি। 13তম ক্লাসে 12তম সিবিএলএম পড়তেছি। তাহলে কিন্তু আমরা আপনাকে স্লো ডাউন নিয়ে আসছি। ঠিক আছে, এরপরে কি স্পিড আপ করছে, এরপরে কি আবারও স্লো ডাউন করে দিছি, জাস্ট আপনাকে ইউজ টু করার জন্য, আর কিছুই না। ওকে, ঠিক আছে, এটা জাস্ট আপনি একবার রিডিং পড়বেন। হ্যাঁ, স্টুডেন্ট মুভ ফ্রিলি ইন ক্লাসরুম। ঠিক আছে, স্টুডেন্ট ক্যান কি ইভ্যালুয়েট দেয়ার ওন প্রোগ্রেস, স্টুডেন্ট যেন নিজে নিজে তাদের প্রোগ্রেসগুলো দেখতে পারে। ঠিক আছে, এগুলো জাস্ট আপনি একবার রিডিং পড়বেন। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট না, কোড নো আকারে লিখে রাখেন। আচ্ছা, এরপরে আছে প্রেজেন্টেশন অ্যান্ড ডেলিভারি। ঠিক আছে, প্রেজেন্টেশনের ডেলিভারি কেস স্টাডি আমরা বলছি, এটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, লার্নিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, যে বলছে কি হোয়াট প্রেজেন্টেশন মেথড অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস ক্যান আই ইউজ টু প্রমোট দ্য লার্নিং অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কম্পিটেন্সিস। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরে যে জিনিসগুলো আমাকে দিতে হচ্ছে, লার্নিং অ্যাক্টিভিটিসগুলো কী কী আছে এটা মাস্ট নো আকারে দিয়ে দেন। ঠিক আছে, লার্নিং অ্যাক্টিভিটিসটা কি? লার্নিং অ্যাক্টিভিটিস হচ্ছে 5টা ওয়েতে আমরা আসলে কি শিখাই, এটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি কি ডর, DOR। দেখেন DOR, ডি ফর ডয়িং, আমাকে করতে হবে। ঠিক আছে, ও ফর অবজার্ভিং, ও ফর অবজার্ভিং। ঠিক আছে,
আর ফর রিফ্লেক্টিং। এখন আর এবং ডিতে দুইটা করে আছে। আরতে আছে কি, একটা হচ্ছে রিডিং, আরেকটা হচ্ছে রিফ্লেক্টিং। আর ডিতে আছে কি, ডুইং অ্যান্ড ডকুমেন্টিং। তাহলে আমি যদি বলি লার্নিং অ্যাক্টিভিটিতে কি লাগবে, আমাকে স্কিল করার জন্য স্কিল প্র্যাকটিস করতে হবে, ডুইং করতে হবে, আমাকে পড়তে হবে, আমার নলেজ বাড়ানোর জন্য আমাকে পড়তে হবে, আমাকে অবজার্ভ করতে হবে, খুব ভালো করে কি ডেমনস্ট্রেশনগুলো প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, ঠিক আছে, অন দ্য জব করতে হবে, অফ দ্য জব করতে হবে, তার ডকুমেন্টিং করতে হবে, আমি যা করতেছি এটা সুন্দর করে রাইটিং করব, যে আমি এই মানে জব শিটটাকে প্রথমে আমি এটা করছি, তারপর আমি এটা করছি, তারপর আমি এটা করছি, এগুলো সুন্দর করে লিখে আমাকে কি ডকুমেন্টেড করে নিতে হবে, প্রয়োজনে গ্রাফিক্যাল করে নিতে হবে। এরপরে কি রিফ্লেক্ট করতে হবে, আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিংটা শিখতে হবে, প্রবলেম সেন্টার্ড কি অ্যাক্টিভিটিগুলো করতে হবে। আমার ওইখানে যে আমরা বলছি ওই যে আপনাদের লার্নিং ডোমেনের লার্নিং কি আমরা যে কয়েকটা পড়ছি না, কম্পিটেন্সির কতগুলা কি আছে, ডাইমেনশন আছে না, মনে আছে আপনাদের 4টা ডাইমেনশন আছে যে, আমাদের কম্পিটেন্সির 4টা ডাইমেনশন আছে, আপনারা ভুলে গেছেন? মিস অন্তর আপনি আছেন? আচ্ছা, মহসিনুল করিম আছেন আপনি? মহসিনুল করিম, আপনি বলতে পারবেন ডাইমেনশন অফ কম্পিটেন্সিস? স্যার যে 4টা ডাইমেনশন যেটা হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ঠিক মনে আসতেছে না। ওকে ফাইন, সমস্যা নাই, এই আপনি একবার রিডিং করলে পারবেন, এটা খুব কঠিন কিছু না। হ্যাঁ, আচ্ছা, নাদিয়া বিনতে আক্তার আপনি আছেন? আচ্ছা, মামদুদ হুসাইন আপনি আছেন? কি ব্যাপার, আপনারা কি সবাই খেলা দেখতে চলে গেছেন নাকি? খেলা তো একটাই। এই জন্য আমরা সবসময় বলি কি যে, স্যার আমি বলি স্যার, জি বলেন, কে বলছেন, নামটা বলেন। আমি মনোয়ার হোসেন। হ্যাঁ, মনোয়ার সাহেব ভালো আছেন আপনি? জি আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, অনেকদিন আপনার অ্যাক্টিভিটি আমি খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে, আমি আপনি ব্যস্ত ছিলেন হয়তো। ছিলাম, ক্লায়েন্ট ভিজিটে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, জি বলেন। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল, এনভায়রনমেন্ট স্কিল। ভেরি গুড, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট এটা মনে আছে আপনার। হ্যাঁ, দেখছেন এটা অনেক সহজ না, এখন কিন্তু সবাই পারবে। এই জন্যই বলতেছি যে আপনার কনফিউজিং কোশ্চেনগুলো এরকমই হবে, উত্তরটা আপনি হয়তো পারেন, ঠিক আছে, বাট একবার দেখলেই মনে পড়তো, একবার কেউ বললেই মনে পড়তো। ওকে ফাইন, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে, আমরা দেখেন তাহলে এই যে 5টা, এটা আপনাকে সংক্ষেপে মনে রাখবেন কিভাবে, DOR, ডর, অর্থাৎ লার্নিং অ্যাক্টিভিটি মানেই পোলাপানের একটা ভয় কাজ করে, আর ডর ফর ডুইং, ডকুমেন্টেশন, রিডিং, রিফ্লেক্টিং অ্যান্ড অবজার্ভিং। সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে DOR, ডর। ওকে, আর আমাদের এর ক্ষেত্রে কম্পিটেন্সি বেস এডুকেশনের ক্ষেত্রে নোয়িং আমার জানতে হবে, করতে হবে, জানবেন, করবেন, শিখবেন, এই জানা, করা, শিখা, এইটারই একটা প্রসেস হচ্ছে ডেমনস্ট্রেশন। দেখেন এইটাও মাস্ট নো, একেবারে মাস্ট নো দিয়ে দিতে পারেন আপনি, ঠিক আছে, মাস্ট নো। আপনাকে ডেমো করার জন্য এটা অবশ্যই কি শিখতেই হবে, এটা না শিখলে আপনি কখনোই কোনোভাবে ডেমনস্ট্রেশন করতে পারবেন না, ঠিক আছে। ইভেন আপনার যে আছে ট্রেনিং সেশনটা আছে, ট্রেনিং সেশনের মাস্ট বি ফেল করবেন, ঠিক আছে, এইটুকু জিনিস যদি আপনার জানা না থাকে। ওকে, তাহলে ডেমনস্ট্রেশন বলতে আমরা কি বোঝাই, যে শো লার্নার হাউ টু ক্যারি আউট এ টাস্ক অর স্কিল স্টেপ বাই স্টেপ। তার মানে আমরা লার্নারকে দেখাই যে কোনো টাস্ক স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয়। এই যে স্টেপ বাই স্টেপ আমরা লার্নারকে জিনিসটা করে করে দেখাচ্ছি, এই স্টেপ বাই স্টেপ করে করে দেখানোকেই বলা হয় কি, ডেমনস্ট্রেশন। আর এই ডেমনস্ট্রেশনের 4টা ধাপ আছে, 4টা ধাপ আপনাকে যে কত সুন্দর করে পড়তে হবে, মুখস্থ করতে হবে, এটা আপনি এখন বুঝবেন না, যখন লাইভ ক্লাস করতে আসবেন তখন বুঝবেন, ঠিক আছে। আপনাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে,
যে দেখেন এখন আমরা ডেমনস্ট্রেশন করব, আর ডেমনস্ট্রেশন আমরা কিভাবে করব মনে রাখবেন, ডেমনস্ট্রেশন প্রক্রিয়া আমরা 4টা ভাগে করব। লার্নারদের সাথে আগে এই বিষয়টা কনসাল্ট করে নিতে হবে। আপনি যখন মডেলিং করবেন তখন এটা বলতে হবে যে ডেমনস্ট্রেশন প্রসেসটা আমরা 4টা ভাগে করব, ঠিক আছে। প্রথম ভাগে কি, আমি একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করব, আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন, ঠিক আছে। এই সময় আমি কোনো কথা আপনাদের সাথে বলবো না, আপনারাও আমাকে কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে। সবাই মনোযোগ দিয়ে দেখবেন যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা কিভাবে করতে হয়। এটাকে আমরা বলি ডো ইট নর্মাল। তাহলে ডো ইট নর্মাল মানে হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজটা করা, ঠিক আছে। এরপরে আমি বলবো যখন আমার হয়ে যাবে, যে আমি যখন কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা আপনাদেরকে করে দেখাবো, এরপর আমি আপনাদেরকে শেখানোর জন্য প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে স্লো দেখাবো, যেন আপনারা প্রত্যেকটা কাজ করতে পারেন, ঠিক আছে। এই সময় আপনাদের জানা অজানা যত কোশ্চেন আছে আপনি আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে কোশ্চেন করা যাবে, কথা বলা যাবে ডো ইট স্লোর সময়, ঠিক আছে। ডো ইট স্লো। এরপরে কি ডো ইট টুগেদার, যখন স্লোটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমি একটা একটা করে পার্ট ভেঙে ভেঙে দেখাবো, তখন সব স্টুডেন্ট বা লার্নারদেরকে নিয়ে আমি ওই কাজটা সবাই মিলে করব। এটাকে বলা হয় ডো ইট টুগেদার, ঠিক আছে। তারা করবে, আমি করব, দেখব তাদেরটা ঠিক হচ্ছে কিনা, একসাথে মিলে করব। লাস্ট ওয়ান হচ্ছে অফ ইউ গো, আমি চুপচাপ থাকবো, তারা করবে, ঠিক আছে। এই যে জিনিসটা, এই জিনিসটা স্টেপ বাই ভেঙে ভেঙে আপনাকে বলতে হবে, না বললে আপনি ফেল, ঠিক আছে। ডেমোতে ফেল আর কি ধরে নিতে পারেন। তাহলে স্টেপগুলো আরেকবার মনে করেন। শর্ট স্পোকেন প্রিভিউ, এই যে স্পোকেন প্রিভিউটা আপনি দিলেন, ঠিক আছে। হোল স্কিল সাইলেন্টলি, নর্মাল স্পিডে সাইলেন্টলি করতে হবে, স্লো ডেমনস্ট্রেশন করতে হবে। লার্নার ট্রাই টু আস্ক কি উইথ ইউ, মানে এখানে কি লার্নারের সাথে করবে, আর কি লার্নাররা করবে আপনি দেখবেন। অফ ইউ গো, এই 4টা স্টেপ প্রথমে বর্ণনা করতেছি, এরপর এই 4টা স্টেপ একটার পর একটা করে করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডেমনস্ট্রেশনের প্রসেস। যদি না শিখেন, ঠিক আছে, তাহলে মানে রিঅ্যাডমিশন দেওয়ার জন্য মোটামুটিভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন। আচ্ছা, এরপরে আছে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারি। হ্যাঁ, লার্নারদেরকে ট্রেনাররা কোশ্চেন করতে পারে, ট্রেনারদেরও কি লার্নাররা কোশ্চেন করতে পারে। তাহলে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আপনারা একটু জাস্ট রিডিং পড়ে নেবেন, মনে রাখবেন। এটাও কি মাস্ট নো না হলেও শুড নো, বেস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যেমন এখানে ওপেন কোশ্চেন আছে। ওপেন কোশ্চেন বলতে আসলে আমরা কি বুঝি, যে সকল কোশ্চেনের আনসার বিস্তারিতভাবে দেওয়া যায়। মানে এমন একটা কোশ্চেন, আমি আপনাকে বললাম আচ্ছা আর্জেন্টিনার খেলা সম্পর্কে আপনি কিছু বলেন তো, আপনি কিন্তু এটা অনেক কিছু বলতে পারেন, ঠিক আছে। আর্জেন্টিনার খেলা ভালো, আর্জেন্টিনার খেলা খারাপ, আর্জেন্টিনার এই প্লেয়ার, আর্জেন্টিনার ওই প্লেয়ার, ঠিক আছে। ব্রাজিলের খেলা সম্পর্কে আপনি অনেক কিছু বলতে পারেন। তাহলে এটা কি একটা ওপেন কোশ্চেন, মানে এমন একটা কোশ্চেন যে কোশ্চেনের আনসারটা আপনি ডিটেলস, আপনার আইডিয়া, আপনার অপিনিয়ন, আপনার এক্সপ্লেনেশন পুরোটা আপনি বলতে পারেন। আরেকটা আছে কি ক্লোজ কোশ্চেন। ক্লোজ কোশ্চেন কি, আজকে কে জিতবে, আজকে কি আর্জেন্টিনা জিতবে, না আজকে ইংল্যান্ড জিতবে, এটা কিন্তু একটা ক্লোজ কোশ্চেন। ক্লোজ কোশ্চেনে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরটা ইয়েস আর নো হয়, যে আজকে কি আর্জেন্টিনা জিতবে, না। আজকে কি ইংল্যান্ড জিতবে, হ্যাঁ ইংল্যান্ড জিতবে। ওকে, আর্জেন্টিনাও জিততে পারে, আমরা এমনি জাস্ট বলার জন্য বলছি, ঠিক আছে। অনেকে আর্জেন্টিনা সাপোর্টার থাকতে পারেন, ঠিক আছে, তাদেরকে আমি ডিসহার্টেড করতে চাচ্ছি না। হ্যাঁ, ওকে। তাহলে ক্লোজ কোশ্চেনে কি হবে, মানে এমন একটা কোশ্চেন যে সকল কোশ্চেনের আনসারগুলো সাধারণত কি ইয়েস নো দেওয়া থাকে। এরপর আছে কি ডিরেক্ট কোশ্চেন, ইনডিরেক্ট কোশ্চেন। ডিরেক্ট কোশ্চেনগুলো কি সরাসরি এবং স্পষ্টভাবে, কি যে সকল কোশ্চেনে সরাসরি এবং স্পষ্টভাবে কোশ্চেন করা হয়, ঠিক আছে, ও একজনকে উদ্দেশ্য করে বলা হয়। আমি বললাম যে মিস্টার কি মনোয়ার হোসেন, আপনি বলেন যে বাংলাদেশের পাট শিল্প কীভাবে ধ্বংস হলো। তাহলে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি বলতেছেন আমাকে যে বাংলাদেশের পাট শিল্প কীভাবে ধ্বংস হবে, এক্সপ্লেনেশন করে, ঠিক আছে, টু আস্ক সামথিং ক্লিয়ারলি অ্যান্ড ইমিডিয়েটলি। এরপরে কি ইনডিরেক্ট কোশ্চেন। ইনডিরেক্ট কোশ্চেন কীভাবে করে, ভদ্রভাবে বা ঘুরিয়ে কিছু কিছু কোশ্চেন করে না। যেমন আমি আপনাকে বললাম যে ডিরেক্ট কোশ্চেন, আপনি গতকাল কেন ক্লাসে উপস্থিত থাকেন নাই, এটা একটা কি ডিরেক্ট কোশ্চেন। আবার এই কথাটাই বললাম যে আপনার কি গতকাল কোনো সমস্যা ছিল, ক্লাসে উপস্থিত হতে সমস্যা হয়েছিল। একই কোশ্চেন একইভাবে দুইভাবে করা যায়, একটা ডিরেক্টলি করা যায়, আরেকটা কি ইনডিরেক্টলি করা যায়।
এরপরে কি লিডিং কোশ্চেন, এটাও এক ধরনের কোশ্চেন। লিডিং কোশ্চেন কি, একদম সিম্পলভাবে মনে রাখবেন, যে সকল কোশ্চেনের মধ্যে অ্যান্সারের ইঙ্গিত আগে থেকে দেওয়া থাকে, মানে অনেকটা আনসার কি আগে থেকেই দিয়ে দেওয়া আছে, এই টাইপের কোশ্চেনগুলোকেই কি বলা হয়, লিডিং কোশ্চেন বলা হয়। ঠিক আছে, মানে মোটামুটিভাবে উত্তরের গাইডনেসটা কি আগের থেকেই দিয়ে দেওয়া থাকবে, তাহলে বুঝবেন এটা লিডিং কোশ্চেন। আচ্ছা, একটা শব্দ আছে পেডাগজি, এটা এই শব্দ সম্পর্কে কি আপনারা পরিচিত? পেডাগজি, অনেকে পরিচিত অনেকে পরিচিত না। ঠিক আছে, আসলে পেডাগজিটা পরিচিত আপনারা এটার সাথে? এই যে আপনারা যে সিবিটিএ কোর্সটা করতেছেন, এই সিবিটিএ কোর্সের ফুল নাম, সিবিটিএ কোর্সের ফুল নামটা জানেন? কম্পিটেন্সি বেসড ট্রেনিং, ঠিক আছে, অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যাথোডোলজি কিন্তু, বা প্যাডাগজি। ঠিক আছে, এই কোর্সটাকে প্যাডাগজি কোর্স বলা হয়। প্যাডাগজিটা বলতে কি বোঝায় জানেন? শিক্ষাদান করার পদ্ধতি, কৌশল, প্রক্রিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয়। এখানে আমরা কি বিভিন্ন শিক্ষাদানের পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি না? এই জন্য এটাকে বলা হয় কি প্যাডাগজি। ওকে, এরপরে কি আছে? ফ্যাকচুয়াল কোশ্চেন, প্রভাবিং কোশ্চেন। ফ্যাকচুয়াল কোশ্চেন মানে কি সিম্পলি বাস্তব ভিত্তিক কোশ্চেন যেগুলো করা হচ্ছে। ঠিক আছে, বাস্তব ভিত্তিক কোশ্চেনগুলো কি, যে গীতাঞ্জলি কে লিখেছে, আপনাকে যদি আপনি জানেন এটা বলতেই হবে যে এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট, যেটা আমি বাস্তব ভিত্তিক কোশ্চেন থাকে। আর কি প্রভাবিং কোশ্চেন, আরও বিস্তারিত জানার জন্য আমি কোশ্চেন করতে পারি, হ্যাঁ, ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি কোশ্চেন করতে পারি। এই টাইপের বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, লিডিং কোশ্চেন কি, ডাবল ব্যারেল কোশ্চেনগুলো তো আমরা বুঝি, তাই না? মানে দুই রকম, কি ইউজ টু সেভ টাইম বাই কি আস্কিং টু আর মোর থিঙ্কিং, মানে দুই বা ততোধিক থিঙ্কিং। আমরা ডাবল ব্যারেল ডাবল মিনিং কোশ্চেনও কি বুঝি, যে এই টাইপের কোশ্চেনগুলো কীরকম। ইরিলেভেন্ট কোশ্চেন আছে, মানে কিছু কিছু কোশ্চেন আছে আপনি করতে পারবেন, আর কিছু কিছু কোশ্চেন আছে আপনি করতে পারবেন না। যেমন কিছু ট্রিকি কোশ্চেন আছে, আনইথিক্যাল কোশ্চেন আছে, টু হার্ড টু ইজি কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেন। আবার কিছু কোশ্চেন আছে কি আনফেমিলার টার্মস ব্যবহার করা হচ্ছে, এই টাইপের কোশ্চেনগুলো স্টুডেন্টদের করা যাবে না। ঠিক আছে, এখানে বলছে টাইপ অফ কোশ্চেন অ্যাভয়েড, আর ওইখানে বলছে যে সকল টাইপ অফ কোশ্চেন স্টুডেন্টদেরকে করা যাবে। ঠিক আছে, এটা কি শূন্য হিসাবে পড়বেন, বাট ইম্পর্টেন্ট, কিন্তু শূন্য হিসাবে পড়লেও ইম্পর্টেন্ট। আর এখান থেকে আচ্ছা, এখান থেকে আর লাস্টের এই অংশটা একটু মনে রাখেন। ঠিক আছে, লার্নার পার্টিসিপেশন। লার্নার পার্টিসিপেশনের ক্ষেত্রে কী কী জিনিসগুলো লাগবে, যেমন প্ল্যান ইউর মেসেজ, আপনার মেসেজটা আপনি কীভাবে ক্যারি আউট করবেন এটার একটা প্ল্যান থাকতে হবে। ঠিক আছে, রিসার্চ লার্নার ক্যারেক্টারিস্টিক্স, আমার লার্নারের যে বৈশিষ্ট্য এটা বুঝতে হবে। অ্যাভয়েড মেকিং কি আনফাউন্ডেড অ্যাজাম্পশন। ঠিক আছে, মানে আমি একজনের সাথে কথা বলছি, এটার উপর ভিত্তি করেই কি আমি তাদেরকে কোনো কিছু মানে অ্যাজাম্পশন করে নিব না। ঠিক আছে, মেকিং ইন্টেলিজেন্স ইউজড অফ কি ডেলিভারি অ্যান্ড কি কমিউনিকেটিং মেথড, মানে আমার যে মেথডগুলো আছে এগুলো খুব মানে ইন্টেলিজেন্টভাবে আমাকে হ্যান্ডেল করতে হবে, ম্যানেজ করতে হবে। জাস্ট এগুলো আপনি পড়লেই বুঝবেন। হ্যাঁ, তারপর আমরা বিভিন্ন ভার্বাল, নন ভার্বাল, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কি তাদের সাথে কি করতে মানে কমিউনিকেট করতে পারি। তারপর কি বি ইমপ্যাথিক হতে হবে তাদের প্রতি, হ্যাঁ, সহানুভূতিশীল হতে হবে। ফিডব্যাক নিতে হবে রেগুলার, রেসপন্স অ্যাক্টিভিটি, তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে, তাদের কি চেক করতে হবে, এবং তারা আসলে কতটুকু শিখতেছে এটা কনফার্ম হতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট কি নিড টু নো। হ্যাঁ, ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আমরা তো বলেই দিচ্ছি বারবার, মাস্ট নো। এই যে মাস্ট নো, এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে কি বডি ল্যাঙ্গুয়েজ এবং
আপনার গলার ভয়েসটা, আপনি যখন কথা বলবেন গলার ভয়েসটা কীরকম হবে? গলার ভয়েসটা হবে কি, গলার ভয়েসের একটা রেট থাকবে, একটা ভলিউম থাকবে, একটা পিচ থাকবে। গলার ভয়েসের রেটটা কি হবে? রেটটা হবে কি, ট্রাই টু স্পিক দ্য কি কনভারসেশনাল রেট, নট টু ফাস্ট নট টু ইজি। তার মানে আপনি যখন কথা বলবেন এটা যেন খুব বেশি ফাস্টও না হয়, খুব বেশি স্লো না হয়, ঠিক আছে? খুব বেশি স্লো হলে বোদার ফিল করবে। আবার কি ভলিউমটা এমনভাবে কথা বলা যাবে না যে এত জোরে বলতেছেন কানে ব্যথা লাগে, আবার এত আস্তে বলতেছেন মিনমিন করে যে অর্ধেক মানুষ শুনেই না, এইভাবে বলা যাবে না। পিচটা ঠিক রাখতে হবে, বি কেয়ারফুল, মানে আপনার গলার ভলিউমের উঠানামাটাও কি করতে হবে, ঠিক রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম অনেক সময় আসে, সেটা হচ্ছে কি সোলার, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা। আপনি যখন ট্রেনিং করাবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম হবে, ঠিক আছে? আপনার সোলার ফর্মের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখতে হবে। সোলার অ্যাজ ফর কি, সিট, স্ট্যান্ড, কি স্ট্রেট, আপনাকে সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে দাঁড়াইতে হবে, একদম ঢলে পড়া যাবে না। আপনাকে দেখলে যেন মনে না হয় যে আপনি একদিকে বাঁকা হয়ে অমনোযোগীর সাথে ক্লাস নিচ্ছেন। ওপেন বডি পশ্চার, আপনার বডি পশ্চারটা কী হবে, ওপেন হবে, একদম ক্লোজ বডি পশ্চার রাখা যাবে না, ঠিক আছে? লিন স্লাইডলি ফরওয়ার্ড, আপনাকে সামনের দিকে একটু ঝুঁকে করতে হবে, যেন আপনি তাদের প্রতি খুব ইন্টারেস্টেড, এটা যেন তারা বুঝতে পারে। আই কন্ট্রাক্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনার লার্নারদের উপর দিয়ে আপনার কি আই কন্ট্রাক্ট থাকতে হবে, ঠিক আছে? আর থেকে রিল্যাক্স টু ইন্ডিকেট দ্যাট ইউ ক্যান কমফোর্টেবল অ্যান্ড রেডি টু কি টু রিসিভ ফিডব্যাক, মানে আপনাকে দেখে যেন মনে হয় আপনি একদম ঘাবড়ায় যাচ্ছেন, একেবারে এরকম হয়ে যাচ্ছেন, যেন বোঝায় যে আপনি খুব রিল্যাক্সে খুব কমফোর্টেবলি তাদের সাথে কি ক্লাস নিচ্ছেন, এটা যেন আপনার মনে হয়। তাহলে এই সোলারটা মাস্ট বি শিখতে হবে, এটা পরীক্ষাতে আসে রিটেন টেস্টে, ঠিক আছে? আপনারা জাস্ট লিসেনিং অ্যাক্টিভিটিটা একটু পড়ে নেবেন, আপনি কীভাবে শুনবেন এগুলো আমরা জানি, হ্যাঁ, অ্যাটেন্ডিং টু লার্ন, ঠিক আছে, এনকারেজিং ফিডব্যাক, ঠিক আছে? লিসেনিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমার এই জিনিসগুলো কি খেয়াল রাখতে হবে, আর বাকিগুলা সবই কি কুডনো। এরপর হচ্ছে কি ম্যানেজ, এটাও আপনার শুডনোর ভিতরে দিবেন, ম্যানেজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারিয়াল। যদি কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারিয়াল ঘটে, এই বিহেভিয়ারিয়ালটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, এটাও কি অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে জানতে হবে। কি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারিয়াল ঘটতে পারে? আপনি যখন ক্লাসে আসতেছেন, আপনার ক্লাসে স্টুডেন্টদের মধ্যে বুলিং হতে পারে, তাই না? ডিসরাপটিভ বিহেভিয়ার হতে পারে, তারপরে কি ডোমিনেটিং বা ওভারবিয়ারিং কি বিহেভিয়ারাল হতে পারে, তারপরে কি ইনসেনসিটিভ ভার্বাল আর ফিজিক্যাল বিহেভ থাকতে পারে, তারপরে নন কমপ্লায়েন্স উইথ দ্য কি সেফটি ইনস্ট্রাকশন থাকতে পারে, ভার্বাল এবং কি ফিজিক্যাল অ্যাবিউসনেস হতে পারে, ভায়োলেন্স ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, স্টুডেন্টরাও ইউজ করতে পারে, আপনিও যদি ইউজ করেন, স্টুডেন্টরাই সাধারণত এটা করবে। এই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন, তাদেরকে কিভাবে আপনি মেনটেন করবেন, তাদেরকে কিভাবে আপনি নেগোশিয়েট করবেন, হ্যাঁ? তাহলে এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো আপনি একটু পড়বেন। আইডেন্টিফাই ক্রিটিক্যাল পয়েন্ট, ইস্যু, কনসার্ন, প্রবলেমটাকে আসলে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি টকিং থ্রু দ্য পয়েন্ট ধরে পড়াতে হবে, বা পয়েন্ট ধরে তাদের সাথে ডিসকাস করতে হবে প্রবলেম নিয়ে। আইডেন্টিফাই অপশন অ্যান্ড কি চেঞ্জিং বিহেভিয়ারিয়াল, তারপরে কি বিহেভিয়ারিয়াল চেঞ্জ করতে হবে। আপনি কি ব্রিং পার্টিস টুগেদার, দুইজনকে মিলাই দিতে হবে। ম্যানেজ ডিসকাস করে ম্যানেজ করতে হবে। যদি আপনি না পারেন, আপনার যে সুপিরিয়র আছে তাদের কাছে যেতে হবে। সলিউশনের জন্য প্রিন্সিপালের কাছে যেতে পারেন আপনি, মানে যে কোনোভাবে হোক এটা আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখানে কনফ্লিক্ট রিসলিউশন, এখানে একটা কমন টার্মস কনফ্লিক্ট রিসলিউশন মানে কি, যে আপনি একটা কথা বলছেন, এই কথাটা কি কনফ্লিকশন দুই ধরনের হতে পারে। দেখেন আমরা একটু পড়ি। কনফ্লিক্ট হ্যাজ ম্যানি সোর্স অ্যান্ড কজেস, ইট ইজ অফেন এক্সপেরিয়েন্স অ্যান্ড কি স্টর্মিং ফেজ ইন গ্রুপ ডেভেলপমেন্ট, ঠিক আছে? ইট ক্যান বি হেলদি, আমরা বলতেছি যে কনফ্লিক্টটা হেলদিও হতে পারে, কনফ্লিক্টটা আনহেলদিও হতে পারে। হেলদি কনফ্লিক্ট যেমন আমরা কি করব, এটাকে আমরা বৃদ্ধি করতে সাহায্য করব, আর আনহেলদি কনফ্লিক্টটাকে আমরা কি করে দিব, প্রথমে বন্ধ করে দিব। আচ্ছা, কনফ্লিক্টটা আবার কিভাবে হেলদি হয়, তাহলে আপনি দেখেন এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। ইট ক্যান বি হেলদি হোয়েন ইট ইজ মেক লার্নার কি এক্সপ্লোরার নিউ আইডিয়া, ঠিক আছে, টেস্ট দেয়ার কি পার্টিসিপেশন অ্যান্ড কি স্ট্রেস দেয়ার ইমাজিনেশন। তাহলে যদি তাদের এমন কোনো কনফ্লিক্ট হয় যে কনফ্লিক্ট তাদের ভিতর নিউ আইডিয়া ডেভেলপ করতে, তাদের কি নতুন কিছু শিখতে, নতুন কোনো ইমাজিনেশন করতে সাহায্য করে, তাহলে তাদের জন্য কি হবে, এটা হেলদি কনফ্লিক্ট হবে। হোয়েন ডিলস উইথ দ্য কি
কনস্ট্রাকটিভলি, তার মানে কনফ্লিক্টটা যদি তাদের গঠনমূলক হয় তাদের জন্য, তাহলে এটা কি হেলদি কনফ্লিক্ট। আর কনফ্লিক্ট বিকম আনহেলদি, যদি কনফ্লিক্টটা আনহেলদি হয়, কখন হয় ইট ইজ অ্যাভয়েডেড, তখন এটাকে অ্যাভয়েড করতে হবে। কখন হয়, লার্নিং ফ্যাসিলিটেশন রিলেশনশিপ অ্যান্ড কিস অ্যান্ড স্ট্রেন্ড কমিউনিকেশন ব্রেকডাউন অ্যান্ড ট্রাস্ট ডিটোরিয়র, যদি আপনার এই কনফ্লিক্টটা ট্রাস্ট ডিটোরিয়র করে, কমিউনিকেশন ব্রেকডাউন করে, রিলেশনশিপ ব্রেকডাউন করে, তাহলে এটা কি হেলদি কনফ্লিক্ট না। এই হেলদি কনফ্লিক্ট না হলে এটাকে রিসলিউশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। লার্নারগুলোকে নিয়ে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব কী করতে হবে, আনকমফোর্টেবল কোনো পরিবেশ তৈরি হওয়ার আগে এটাকে রিসলভ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে কনফ্লিকশন রিজলিউশন করার জন্য দুই ধরনের প্রসেস, একটা হচ্ছে কি আপনাকে এটা দেখতে হবে যে এটা কি হেলদি নাকি আনহেলদি। যদি এটা হেলদি হয় তাহলে একটা ব্যাপার, যদি এটা আনহেলদি হয় তাহলে আরেকটা ব্যাপার, ঠিক আছে। আনহেলদি হলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কী করতে হবে, ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, লার্নার বিহেভিয়ার এগুলো সবই কুড নয়, এগুলো আপনি জাস্ট একটু পড়ে নেবেন। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে গ্রাউন্ড রুলস, এখানে একটা গ্রাউন্ড রুলস আছে, এটা আপনি একটু মাথায় রাখবেন, শুধু শূন্য আকারে পড়বেন। এ সিম্পল সেট অফ গ্রাউন্ড রুলস, ঠিক আছে। আপনি যদি ভালো টিচার হতে চান আপনাকে পাংচুয়াল হতে হবে, অ্যাটেন্ড হোয়েন রিকোয়ার্ড, রেসপেক্ট দ্য অপশন অফ আদার্স, ঠিক আছে। তারপর পার্টিসিপেট ইন দ্য লার্নিং প্রসেস, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, লিসেন টু আদার, টু অ্যাসাইন টু ওয়ার্ক, অ্যাক্ট রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, এগুলো গ্রাউন্ড রুল হিসাবে থাকবে যদি আপনি ভালো প্র্যাকটিস করতে চান অ্যাজ এ টিচার হিসাবে, ঠিক আছে। আর লার্নিং টু লার্ন ফোকাস অন, এখানে দেখেন বলছে লার্নিং টু লার্ন ফোকাস অন, ঠিক আছে। আপনাকে সবসময় লার্নারের এই ফোকাসগুলোর দিকে খেয়াল রাখতে হবে। হাউ দ্য লার্নার ফিল, লার্নাররা কী চিন্তা করতেছে, রিলেশনশিপ বিটুইন টিচার্স অ্যান্ড লার্নার, ইনভায়রনমেন্ট লার্নিং টেক প্লেস, তারপরে কি লার্নিং স্ট্র্যাটেজিস ইউজ, লার্নিং টেকিং রেসপন্সিবিলিটি অ্যান্ড কি ওন লার্নিং নিডস, আপনার কী কী লার্নিং শেখার দরকার আছে এগুলো একটু চিন্তা করতে হবে। এখানে এই সবগুলো জিনিস শুধুমাত্র কুড নো, আপনি জাস্ট পড়ে রাখবেন, ঠিক আছে। প্র্যাকটিসটা কেন ইম্পর্ট্যান্ট এটা পড়বেন শূন্য আকারে, ওয়াই প্র্যাকটিস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্র্যাকটিসের বেনিফিটটা কি, প্র্যাকটিস করলে কি কি সুবিধাটা হবে এটা পড়বেন। আচ্ছা, টাইপ অফ প্র্যাকটিস অপরচুনিটি, দেখেন একটা ঘর দেওয়া আছে, এই ঘরটা পড়বেন। এটার উপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সাম এক্সাম্পল হাউ অপরচুনিটিস অন দ্য প্র্যাকটিস ক্যান বি প্রোভাইডেড ইনক্লুড, ঠিক আছে। ওইটাই এই ঘরের ভিতরে দেওয়া আছে। প্র্যাকটিস কীভাবে হতে পারে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হতে পারে, গ্রুপ প্র্যাকটিস হতে পারে, স্কিল প্র্যাকটিস হতে পারে। স্কিল প্র্যাকটিস মানে কি সিমুলেশন ফিল্ডে, আর স্কিল প্র্যাকটিস হতে পারে কি ওয়ার্ক প্লেসে। তাহলে ওয়ার্ক প্লেসে স্কিল প্র্যাকটিস করা যায়, সিমুলেশন প্লেসেও কি স্কিল প্র্যাকটিস করা যায়। তাহলে প্র্যাকটিস মূলত চার ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, গ্রুপ প্র্যাকটিস, সিমুলেশন প্র্যাকটিস, ওয়ার্ক প্লেস প্র্যাকটিস। জাস্ট এগুলো একটু কি এটা মাস্ট আকারে পড়বেন, হ্যাঁ। প্র্যাকটিস কত ধরনের করা যায়। আচ্ছা, এরপরে দেওয়া আছে যে ম্যানেজিং অর মনিটরিং ট্রেনিং অ্যাক্টিভিটি। ট্রেনিং অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করার জন্য, মনিটরিং করার জন্য আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা কি, এক নম্বর কম্পিটেন্সি প্রোগ্রেস চার্ট, তারপর কি আপনার কম্পিটেন্সি প্রোগ্রেস চার্টটা দেখতে হবে, ট্রেনিং প্ল্যান দেখতে হবে, ট্রেনিং টাইম রেকর্ড করতে হবে, তারপর ট্রেনিং অ্যাচিভমেন্টগুলো দেখতে হবে, ট্রেনির ওয়ার্কবুকটা দেখতে হবে, তারপর কি ডিরেকশনাল সাইনগুলো কি খেয়াল রাখতে হবে। নেক্সট ওয়ান সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাও কি শূন্য, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা আপনাকে মাস্ট বি ম্যান্ডেটরিলি পড়তে হবে, এটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক ছাড়া কিচ্ছু হবে না, ঠিক আছে। আপনি এই প্রসেসে ফিডব্যাকটাই আপনার জন্য মূল। তাহলে ফিডব্যাক কি, ফিডব্যাকের ক্যারেক্টারিস্টিক্স কি, ফিডব্যাকের স্যান্ডউইচ মেথডটা কি, এটা এখানে তিনটা জিনিস। প্রথমে ফিডব্যাক দেওয়া আছে, দেখেন ফিডব্যাক শুড বি অ্যান্ড কি অনগোয়িং প্রসেস, এটা একটা অনগোয়িং প্রসেস অফ বোথ টিচার্স ট্রেনার্স অ্যান্ড লার্নার এবং টিচার্স ট্রেনারের জন্য ফিডব্যাকটা কি একটা অনগোয়িং প্রসেস। ইফেক্টিভ লার্নিং ইনভলভ দ্য শেয়ারিং অফ ইনফরমেশন উইথ ইচ আদার, ঠিক আছে। তাহলে ইনকারেজ ফিডব্যাক ফ্রম দ্য লার্নার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাজ এ গিভিং টু দ্য লার্নার্স। তাহলে একজন
লার্নারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফিডব্যাকটা। একজন ট্রেনার যে ফিডব্যাক দিচ্ছে, লার্নার ফিডব্যাক ঠিকমতো দিতে পারছে কিনা, এটা কি শেখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর ফিডব্যাকটাই মূলত লার্নার এবং ট্রেনারের মধ্যে একটা ভালো রিলেশনশিপ তৈরি করে। তাহলে একটা ভালো ফিডব্যাকের কী কী ক্যারেক্টারিস্টিক্স হতে পারে আপনারা জাস্ট একটু দেখে নেবেন। খুবই সহজ ভাষা এখানে লিখে দেওয়া আছে। ফিডব্যাক শুড বি ক্লিয়ার, ফোকাসড অ্যান্ড কি বিহেভিয়ারিয়াল রিলেটেড। ফিডব্যাক কি ফোকাসড অন কি অবজারভেশন রেদার দ্যান ইন্টারফারেন্স, মানে অবজারভেশনটাকে আমাকে ফোকাস করতে হবে। শেয়ার আইডিয়া অ্যান্ড ইনফরমেশন রেদার দেন গিভ অ্যাডভাইস। ফিডব্যাক মানে অ্যাডভাইস না, ফিডব্যাক মানে হচ্ছে কি আপনার আইডিয়া এবং ইনফরমেশন তার সাথে শেয়ার করা। ফোকাস অন এক্সপ্লোনেশন কি এক্সপ্লোরেশন অ্যান্ড অল্টারনেটিভ রেদার দেন কি আনসার অ্যান্ড সলিউশন। ঠিক আছে, বিকল্প পথ আমাকে ফিডব্যাকের মধ্যে বলতে হবে। ফোকাস অন কি ভ্যারাইটিস অফ প্রসিডিউরস মিনস অ্যাকম্পানিশ অফ দেয়ার কি প্র্যাকটিক্যাল গোল। তারপর কি ফোকাস অন ভ্যালু, ইট মে বি হেল্প দেয়ার লার্নিং। এইভাবে কি ফিডব্যাকগুলো দিতে হবে। ফোকাস অন কি হিয়ার অ্যান্ড নাও, মানে এখন সে কোথায় আছে এটার দিকে ফোকাস দিতে হবে। ফোকাস অন হোয়াট সেড রেদার দেন হোয়াই ইট ইজ সেড। ঠিক আছে, ফোকাস অন হোয়াট ইট ইজ সেড, কী বলা হচ্ছে, রেদার দেন কেন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কী বলা হচ্ছে, এটা ইম্পর্ট্যান্ট। এখানে বলা হয়েছে যে ইউজ দ্য ফিডব্যাক স্যান্ডউইচ অ্যাপ্রোচ। এই স্যান্ডউইচ অ্যাপ্রোচে আপনাকে ফিডব্যাক দিতে হবে। ইফ ইউ নিড টু ফিডব্যাক ইন নেগেটিভ কমেন্টস, আপনি যদি একটা নেগেটিভ কমেন্টস দিতে চান ফিডব্যাকে, গিভ দ্য পজিটিভ পিসেস অফ ফিডব্যাক ফার্স্ট দেন নেগেটিভ, দেন ফিনিশড উইথ কি পজিটিভ কমেন্টস। তার মানে কমপ্লিমেন্টস, ক্রিটিসিজম, কমপ্লিমেন্টস, এটা হচ্ছে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ মেথডের মাধ্যমে আপনাকে সবসময় কি ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে, তাহলে ফিডব্যাকের স্যান্ডউইচ মেথডটা একটু মনে রাখতে হবে। আর এই স্যান্ডউইচ মেথডই আপনাকে কি করতে হবে, ফিডব্যাকটা দিতে হবে। এখানে আরেকটা জিনিস পয়েন্ট আছে যে এ ফিউ পয়েন্টস টু রিমেম্বার অ্যাবাউট রিসিভিং ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাক রিসিভ করার সময় কতগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে। যে কি থ্যাংক ইউ গিভার, থ্যাঙ্কস দ্য গিভার, যে ফিডব্যাক দিবে তাকে কি থ্যাংক ইউ দিতে হবে, রেসপেক্ট করতে হবে। ভ্যালু দ্য কমেন্টস, কমেন্টসের ভ্যালু দিতে হবে। রিফ্লেক্ট দ্য ফিডব্যাক, ঠিক আছে। ফলো আপ অ্যাকশন, মানে মোট কথা আপনার ফিডব্যাকটা আপনার লাইফে রিফ্লেক্ট করতে হবে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, মানে আমি একটা ফিডব্যাক আপনাকে দিলাম, আপনি পাত্তাই দিলেন না, গুরুত্বই দিলেন না, তাহলে এই ফিডব্যাকটা আপনার জন্য আসলে কি খুব বেশি রিসিভিং ফিডব্যাক হলো না। ঠিক আছে, টু বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রোল মডেল অফ ইউর লার্নার। মেইন কথা আপনার ফিডব্যাক তখনই আসলে লার্নাররা নিবে যখন আপনি লার্নারের জন্য একজন কি ভালো রোল মডেল হতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা শুধু আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি একজন ভালো রোল মডেল হবেন। আর আপনি যদি সত্যি একজন ভালো রোল মডেল হতে চান আপনার লার্নারদের কাছে, আপনাকে অবশ্যই ভালো ফিডব্যাক দেওয়া শিখতে হবে। ফিডব্যাকের কোনো বিকল্প নাই। ঠিক আছে, তাহলে ফিডব্যাকের অংশটা আপনাকে একটু পড়তে হবে। ফিডব্যাক দুই ভাগে দেওয়া যায়। ডিটারমাইন বলছে কি ডিটারমাইন হোয়ার এ লার্নার ইজ রেডি টু অ্যাসিসমেন্ট। ঠিক আছে, আপনি কিভাবে বুঝবেন যে একজন লার্নার অ্যাসিসমেন্টের জন্য রেডি কি রেডি না। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা হাউ ডু ইউ ডিটারমাইন লার্নার রেডিনেস অফ অ্যাসিসমেন্ট, এটা একটু ভালো করে পড়বেন, মাস্ট নো। ঠিক আছে, এক নম্বর দুইভাবে বোঝা যায়, এক নম্বর হচ্ছে ইনফর্মালি, আরেকটা হচ্ছে কি ফর্মালি। ঠিক আছে, ইনফর্মালি বিভিন্ন ওয়েতে বোঝা যায়। ইনফর্মালি টিচার অ্যান্ড লার্নার ক্যান মনিটর দ্য লার্নার রেডিনেস, লার্নারের রেডিনেসটা দেখতে পারে। অবজার্ভিং দে অ্যাকচুয়ালি আইদার ডুইং ক্লাসরুম অ্যাক্টিভিটিস অ্যান্ড কি সিমুলেশন এক্সারসাইজ। তার মানে সিমুলেশন এক্সারসাইজ ক্লাসরুম অ্যাক্টিভিটি অনুযায়ী আমার কথা যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি অ্যাসেসমেন্টের জন্য রেডি, আমাকে যদি আক্তার ভাই জিজ্ঞেস করে ওনারা কি অ্যাসেসমেন্টের জন্য রেডি, আমি কিন্তু অ্যাকচুয়ালি উত্তর দিব ওনারা অ্যাসেসমেন্টের জন্য রেডি 0%। ঠিক আছে, এখন আপনারা আসলে কিছুই রেডি হন নাই। তাহলে ফর্মালি অ্যাসেসমেন্টের জন্য এসএসসিরা রেডি কিনা এটা জানার দুইটা উপায়, একটা ইনফর্মালি আর একটা হচ্ছে ফর্মালি। ফর্মালি কীভাবে জানে, টিচার্স ট্রেনার নিড টু রিসিভ দেয়ার লার্নার আউটকাম অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডিটারমাইন্ড কি লার্নার হ্যাজ অ্যাচিভ টু রিসিভ দ্য স্ট্যান্ডার্ড অ্যাসেসর। মেন কথা কি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে কি ফর্মালি এটা জানা যায় যে আপনি আসলে কি অ্যাসেসমেন্টের জন্য রেডি কি না। এটা গেল আমাদের কি সেকেন্ড শিট। আর লাস্ট শিটটা আমাদের জাস্ট ছোট্ট একটা শিট। হ্যাঁ, এটা হচ্ছে রিভিউটা। ফিডব্যাক তো আমরা নিলামই, এখন শুধু বাকি রইল কি রিভিউ। এই যে রিভিউ,
ইনফরমেশন শিট 3 রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েটিং লার্নিং সেশন ডেলিভারি। ঠিক আছে, সব সময় রিভিউটা থাকতেই হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি সিম্পলি বলি রিভিউটা কেন করতে হয়, হোয়াই রিভিউ, তাহলে এখানে টু দিয়ে বলছে যে টু ইমপ্রুভ, কী লেগছে, এক্সিস্টিং প্রসেস অ্যান্ড সিস্টেম। আপনি যে সিস্টেম এতদিন ক্লাস নিতেন সেটাকে ইমপ্রুভ করার জন্য, প্রসিডিউরটাকে ইমপ্রুভ করার জন্য, ওয়েটাকে ইমপ্রুভ করার জন্য। তারপর কি স্ট্যান্ডার্ড, চেক দ্য স্ট্যান্ডার্ড কি ফর আপ টু ডেট, আপনার যে স্ট্যান্ডার্ডে ক্লাসগুলো নিচ্ছেন বা যে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতেছেন ক্লাসে, সেই স্ট্যান্ডার্ডটাকে আপ টু ডেট করা যায় কি না। ঠিক আছে, সিস্টেম নিড টু অ্যাডপ্টেড, এই সিস্টেমটার সাথে নিউ সিস্টেমের সাথে আপনি অ্যাডপ্ট করতে পারেন কি না। ইনশিওর কোয়ালিটি অ্যান্ড কনফিডেন্ট টু কারেন্ট প্রসিডিউর, কারেন্ট প্রসিডিউরের সাথে আপনার কি কোয়ালিটি, আপনার কোয়ালিটি এবং কি কনফিডেন্সটা ইনশিওর করতে পারেন কি না। এই বিষয়গুলো যদি আপনি ইমপ্রুভ মানে রিভিউ নেন তাহলে কি আসবে আপনার ভিতরে। ঠিক আছে, তারপর কি টু চেক দ্য প্রসিডিউর, টু অবটেন দ্য আউটসাইড, টু বেঞ্চমার্ক দ্য সিস্টেম অ্যাগেনস্ট আদার্স। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা বেঞ্চমার্ক কি ডেভেলপ করতে হবে। ঠিক আছে, ইভালুয়েশন টুলস, এই যে ইভালুয়েশন টুলসগুলো কী হয়, রিভিউর ক্ষেত্রে ইভালুয়েশন টুলসগুলো কোশ্চেনারিজ হয়। আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারি স্টুডেন্টদের। আমরা এই যে মাঝে মাঝে আপনাদেরকে কোশ্চেন করি, ওই কোন জায়গা থেকে কোশ্চেন করতেছি, এটা কিন্তু ইভালুয়েশন টুলসের ভিতরেই পড়তেছে। ইন্টারভিউর মাধ্যমে করা যেতে পারে, যখন লাইভ ক্লাসে আসবেন তখন আমরা ইন্টারভিউর মাধ্যমে নিতে পারবো। অবজারভেশন করতে পারি আমরা, তাই না, অ্যাসেসমেন্টের সময় বিভিন্ন ডেমোর বিষয়ে অবজারভেশন করা যায়, রিফ্লেকশনের মাধ্যমে নেওয়া যায়, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কি করা যায়। ঠিক আছে, জাস্ট এই যে প্রসেসগুলো মনে রাখবেন, পাশে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো একবার করে রিডিং করে নেবেন, যে কোশ্চেনারি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, ইন্টারভিউর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী। ঠিক আছে, দু একটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু জেনে নেবেন, জাস্ট রিডিং করলেই হয়ে যাবে। সেলফ ইভ্যালুয়েশন অথবা রিফ্লেকশন, আপনার নিজের ইভ্যালুয়েশনটা নিজের করে নিতে হবে। ঠিক আছে, আপনি নিজেকে কি একদম মনে করতেছেন আপনি অনেক বড় সিংহ। ঠিক আছে, আয়নাতে একটু তাকায় দেখেন আপনি আসলে সিংহ নাকি বিড়াল। জাস্ট আপনার নিজের ইভ্যালুয়েশনটা নিজের কি করে নিতে হবে। ঠিক আছে, এতে আপনি সেলফ ইভ্যালুয়েশন একটা শিট তৈরি করে নিতে পারেন, এবং আপনার ইভ্যালুয়েশনটা আপনার যে মনিটর মানে মেন্টর আছে, ঠিক আছে, যারা আপনার সুপারভাইজার, তাদের সাথে আপনি কি এটা ডিসকাস করতে পারেন। আর বাকি যে বিষয়গুলো আছে এগুলা জাস্ট আপনি একবার রিডিং করবেন। ঠিক আছে, এই যে এখানে তিনটা দেওয়া আছে, কোশ্চেনারি, ইন্টারভিউ, অবজারভেশন, এই তিনটা একটু ভালো করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ে নেবেন। ঠিক আছে, আমাদের জাস্ট এইটুকু ছিল। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? স্যার আমার একটা জিনিস জানার ছিল। জি বলেন। হ্যালো, জি বলেন, আমি শুনতে পাচ্ছি। এটা কি করে পার্সন নিতেছে, তো আমরা কি স্যার অ্যাপ্লাই করতে পারবো নাকি মানে না করাটা বেটার হবে? কিসে? রিসোর্স পার্সন নিতেছে। হুম, আপনি অ্যাপ্লাই করবেন না কেন? আপনি যদি শোনেন, আপনি যদি কোনো একটা স্কিলে দক্ষ হয়ে থাকেন, হ্যাঁ, ওই স্কিলে যদি আপনি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করে থাকেন বা কাজ করেন, তাহলে রিসোর্স পার্সন হিসেবে আপনি কেন অ্যাপ্লাই করবেন না? আচ্ছা আচ্ছা, মানে আমার অ্যাকচুয়ালি স্যার গ্রাফিক ডিজাইন লেভেল 2 এতে আমার করা আছে, তো আমি অলরেডি 3টা অ্যাসেসমেন্ট আমি কন্ডাক্ট করছি। তো এখন কি আমি কি স্যার মানে আদার্স আরেকটাতে করব নাকি স্যার আমি সিবিটি এটা দিয়ে একদম ডাইরেক্ট যদি আল্লাহর মতো যদি হয় তাহলে এটাই করাটা বেটার হবে? দেখেন, সিবিটিএ যখন এটা হবে তখন তো হবেই, কিন্তু এখন আপনাকে রিসোর্স পার্সন হিসেবে চাচ্ছে, তাহলে আপনি এখন করেন, কারণ সিবিটিএ তো আপনার ইমিডিয়েট নাও হইতে পারে, তাই না? কারণ এটা তো বুঝেন, এটা তো একটা মানে ওয়ে, হ্যাঁ, এটা একটা, কিন্তু দেখেন সিবিটি এটা কিন্তু একটা ডেস্টিনেশন না, সিবিটি এটা একটা পাথওয়ে, ওয়ে। ঠিক আছে, হওয়ার পরে 5 বছর পর আবারও দেওয়া লাগবে, আপনি যদি এটার সাথে না থাকেন তখনও কষ্ট হবে। বাট এখন যেহেতু তারা চাচ্ছে রিসোর্স পার্সন হিসেবে, আপনি কেন করবেন না? আমার কথা বোঝেন নাই? ওইটা আপনি করে রাখেন, যখন সিবিটি হবে তখন হবে। স্যার বুঝতে পারছি। ও আচ্ছা, তাহলে মানে স্যার মানে আমার এটার সাথে সিবিটি এর কোনো না, এটার সাথে সিবিটি এর কোনো সম্পর্ক নাই। আপনার যদি শোনেন, আপনার যদি সিবিটিএ করা থাকে তাহলে রিসোর্স পার্সন হিসেবে আপনার কাজ করা লাগবে না। ঠিক আছে, রিসোর্স পার্সনগুলো কখন নিচ্ছে জানেন? রিসোর্স পার্সনগুলো তখনই নিচ্ছে যখন সিবিটিএ করা অ্যাসেসমেন্ট অ্যাসেসর পাচ্ছে না।
মানে কোনো সেক্টরে যদি সিবিটিএ করা অ্যাসোসিয়েশন না পায়, আচ্ছা আচ্ছা ওই সেক্টরেই শুধু রিসোর্স পারসন নেয়। জি যেমন ধরেন এখন নতুন একটা কোর্স বাংলাদেশে আমি নিয়ে আসলাম, কি আচ্ছা, কোর্স? আচ্ছা। হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্ট। এখন চিন্তা করেন, আমি হ্যান্ড রাইটিং ইমপ্রুভমেন্ট বা হ্যান্ড রাইটিং রিলেটেড কোনো কোর্স কিন্তু এর আগে ইয়েতে ছিল না, এনএসডিতে ছিল না ধরেন। এখন আজকে যদি এনএসডি এটাকে লঞ্চ করে, তাহলে আজকে কি এটার কোনো ইয়া পাবে তারা, অ্যাসেসর পাবে তারা? জি, জি। না স্যার তখন তারা অ্যাসেসমেন্ট নিবে কার মাধ্যমে জানেন? এই যে বুঝতে যারা পারছি। এটা আগে থেকে ভালোভাবে জানে, এই ফিল্ডে যারা কাজ করতেছে। এবং আপনি কিন্তু রিসোর্স পারসন হয়ে বসে থাকলে হবে না, ঠিক আছে? সিবিটি এটা এই জন্যই দেওয়া লাগবে, কারণ আপনি যে বিষয়ে রিসোর্স পারসন হিসেবে কাজ করতেছেন, ঠিক আছে, যখনই সিবিটি এর একজন ছেলে বা একজন মেয়ে চলে আসবে, তখন কিন্তু আপনাকে আর ডাকবে না এনএসডি। ঠিক আছে, আপাতত যতদিন না আছে ততদিন করতে থাকেন না, সমস্যা কি? বুঝতে পারছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার, ঠিক। ওকে, তাহলে আমাদের প্ল্যানটা তো ক্লিয়ার, আগামী সপ্তাহের প্ল্যানটা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করি, দেখি আসলে কতটা ক্লিয়ার আপনারা। আচ্ছা, মিস নাম কি? আচ্ছা, মিসদের কাউকে ধরছি না, মিস্টার কাকে ধরি? স্যার কেউ তো নাই, আমরা 4 জন আছি। তো সবাই কি ভাগছে? মাত্র 4 জন আছি আমরা। আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের প্ল্যানটা যদি আমরা বুঝি, এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? আমরা তাহলে ক্লাসটা লেন্থি করবো না, অলরেডি 4 জন আছেন, 4 জনও কি কষ্ট হয়ে গেছে আজকে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন, হ্যাঁ? আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে স্যার, সমস্যা নেই। ভালো। ওকে।